পারি। আমাকে কেউ কাইন্ডলি বলতে পারবেন যে লাস্ট দিন আমরা কি কি পড়েছিলাম, অ্যাটলিস্ট দ্য কন্টেন্টস কভার্ড? মিস টাইপস অফ ব্যাংকস পড়েছিলাম। হুম। সেন্ট্রাল ব্যাংকের চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তো ওখানে কিছু প্রাইমারি ফাংশনস ছিল, দেন কিছু সেকেন্ডারি ফাংশনস ছিল। আচ্ছা, থ্যাংক ইউ। বাট আমরা সেন্ট্রাল ব্যাংক শুরু করিনি। তাসভির জাস্ট একটা কোয়েশ্চেন ছিল সেন্ট্রাল ব্যাংক রিলেটেড, ওটা আনসার করে আমি বলেছিলাম যে যখন সেন্ট্রাল ব্যাংক চ্যাপ্টারটা শুরু করব তখন এটা নিয়ে আরেকটু ডিসকাস করবো। বাট আমরা এখনো সেন্ট্রাল ব্যাংক শুরু করিনি, আমাদের সব পড়াশোনা এখনো আমাদের কমার্শিয়াল ব্যাংকস নিয়ে, প্রাইভেট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংকস আর কি। বুঝতে পেরেছি ইভা, বা থ্যাংক ইউ, অ্যাটলিস্ট শুনেছেন পড়া। অলরাইট, লাস্ট ক্লাসে হয়তো আমাদের একটা ডিসকাশন ছিল রিগার্ডিং ব্যাংক কিভাবে ইনকাম জেনারেট করে, মনে আছে? আইদার নো ওয়ান ইজ রেসপন্ডিং অর আমার হেডফোন হচ্ছে ফল্টি, আমি বুঝতে পারছি না উইচ ওয়ান ইট ইজ। মিস প্রবাবলি ইন্টারেস্ট থেকে। অলরাইট, সেটা তো আচ্ছা, ইন্টারেস্ট থেকে তাহলে ব্যাংক অর এনি কাইন্ড অফ ব্যাংকস যদি ইন্টারেস্ট থেকে প্রফিট রেভিনিউ জেনারেট করে, ইন দ্যাট কেস আমরা যে ওরা যে ডিপোজিটস গুলো নিচ্ছে কনজিউমার্স এর কাছ থেকে, ডিপোজিটস দেন লোন দিচ্ছে, সেগুলো আসলে কি? বাই দ্য ওয়ে, আমরা কি ম্যাম, এই ইনভেস্টমেন্ট। থ্যাংক ইউ। আচ্ছা, কোনটাকে ইনভেস্টমেন্ট বলছেন? ডিপোজিট যেগুলো পাচ্ছি, মানে ব্যাংক পাচ্ছে, ডিপোজিট করা হচ্ছে, সেটা কি ব্যাংকের জন্য একটা ইনভেস্টমেন্ট? ম্যাম, ব্যাংক যে লোন গুলা দিচ্ছে হুম। কনজিউমারদের, সেটাকে ইনভেস্টমেন্ট বলা যায়। অলরাইট, এনিওয়ান এলস? ম্যাম কোশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা ছিল ব্যাংকের ফাংশন কি? ইউজুয়ালি ব্যাংকের ফাংশন করে হচ্ছে কনজিউমার যারা ব্যাংকের আছে তারা ব্যাংকে ডিপোজিট করবে, এন্ড ব্যাংক এই ডিপোজিটস থেকে লোন প্রোভাইড করবে। ব্যাংক ব্যাংক কি একটা কমার্শিয়াল অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো ওয়ার্ক করে অথবা পাবলিক লিমিটেড কোম্পানির মতো ওয়ার্ক করে? এন্ড দে ইফ দে ডু, দেন ওদেরও তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করতে হয়, রাইট? আই জাস্ট ওয়ান্টেড টু নো যে যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে তখন ডিপোজিটস গুলোকে কিভাবে রেকর্ড করা হয় আর লোনস গুলোকে কিভাবে রেকর্ড করা হয়? লোনস গুলো তো হচ্ছে ব্যাংকের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট, আর ব্যাংকে যে মানুষ ডিপোজিট করতেছে ওইগুলো হুম। হচ্ছে যে ব্যাংকের কাছে লায়াবিলিটি। লায়াবিলিটি, আচ্ছা, কেন লায়াবিলিটি বললেন? বিকজ ব্যাংকস আর বাউন্ড টু গিভ ইট ব্যাক টু দ্য পিপল ওয়েন এভার দে আস্ক ফর ইট। অলরাইট, থ্যাংক ইউ জাহিন। এখন আমরা একটু সোর্সেস অফ ইনকাম লাস্ট দিন প্রবাবলি দেখেছিলাম, অন আই এম নট শিওর, আমার মনে নাই। এখান থেকে আরেকটু শুরু করে আমাদের পড়াশোনা হবে হচ্ছে আমরা ইনকাম স্টেটমেন্ট এন্ড ব্যালেন্স শিট খুলে কি কি আইটেমস আছে ব্যাংকে সেগুলো দেখবো, এন্ড দেন ইউনিট ব্যাংকিং এন্ড ব্রাঞ্চ ব্যাংকিং এর একটা কম্পারেটিভ ডিফারেন্স দেখবো। আচ্ছা, লাস্ট ক্লাসে বলেছিলাম যে ব্যাংক আসলে লোনস থেকে, মানে লোন যে অ্যামাউন্টটা দিচ্ছে অ্যাজ আ লোন, সেটা থেকে আসলে রেভিনিউ জেনারেট করে না। ব্যাংক রেভিনিউ জেনারেট করে থ্রু ইন্টারেস্ট। এই যে লোনটা দেওয়া হলো, লোনটার এগেইনস্টে যে ইনকামটা জেনারেট হলো অথবা ইন্টারেস্টটা পেলো, সেটাই হচ্ছে ব্যাংকের জন্য একটা সোর্স অফ ইনকাম। এরপর চলে আসে ইনভেস্টমেন্টের থ্রুতে। যখন ব্যাংক কোনো কিছুতে ইনভেস্ট করে, ধরুন ট্রেজারি বিল হোক, সেটা সঞ্চয়পত্র হোক, সেটা বন্ডস হোক, সেটা অন্য কোনো পাবলিক লিমিটেড কোম্পানির সিকিউরিটিজ এর হোক, এই সবগুলো ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস এর এগেনস্টে ব্যাংক আইদার লোন ইন্টারেস্ট পাবে, অর ডিভিডেন্ডস পাবে, অর একটা প্রফিট জেনারেট করবে, ক্যাপিটাল গেইন জেনারেট করবে, রাইট? ইয়েস, রাইট। সো যখন এই প্রফিট, এই গেইনস গুলো জেনারেট করবে অথবা ইন্টারেস্ট জেনারেট করবে অথবা ডিভিডেন্ডস পাবে, এগুলো ব্যাংকের অ্যানাদার সোর্স অফ ইনকাম হিসেবে কাজ করে। এরপর চলে আসে বিল অফ এক্সচেঞ্জ।
কেউ কি আমাকে বলতে পারবেন বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা আসলে কি? আমরা লাস্ট ক্লাসও ডিসকাস করেছি। এনিওয়ান, বিল অফ এক্সচেঞ্জ জিনিসটা আসলে কি? বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে ডিসকাস করা হয়েছিল যে হচ্ছে যে ইট হ্যাজ এ মনিটারি ভ্যালু, এন্ড এটা যদি একজন হস্তান্তর করে অন্য একজনের কাছে, দেন দ্য নিউ বিয়ারার বিকামস দ্য ওনার। থ্যাংক ইউ। সো বেসিক্যালি আ প্রমিস টু পে আসাম, কে প্রমিস করছে? বায়ার প্রমিস করছে সেলারের কাছে। সামটাইমস ব্যাংক কি করে, যেহেতু অ্যাজ আ বিজনেস আমাদের ফার্স্ট মানির দরকার হয়, ক্যাশের দরকার হয়। আমরা যদি ওয়েট করি এভরি টাইম যে 3 মান্থস অথবা 4 মান্থস পরে আমাকে টাকা দেওয়া হবে, এত টাকা আসলে আমাদের এত সময় আমাদের কাছে থাকে না। অ্যান্ড অ্যাগেইন অলওয়েজ একটা লিকুইডিটি ক্রাইসিস থাকে এভরি বিজনেসের জন্য। সো বিজনেস তখন কি করে, বিজনেস এই ফেস ভ্যালু মানে অ্যামাউন্ট যেটা প্রমিস টু পে অ্যামাউন্ট থাকে সেটার চেয়ে কম ভ্যালুতে বিল অফ এক্সচেঞ্জটা ব্যাংকের কাছে সেল করে দেয়। ধরুন একটা বিল অফ এক্সচেঞ্জের উপরে যদি লেখা থাকে যে 30,000 পে করা হবে ডিউ ডেটে, ব্যাংক সেটা কিনে নিচ্ছে 27,000 টাকায়। তাহলে এই যে 3,000 টাকা বেশি পাচ্ছে কয়েকদিন পর ব্যাংক, সেটা কি ব্যাংকের জন্য একটা প্রফিট, একটা রেভিনিউ জেনারেট করছে না? করছে। সো এটাও ব্যাংকের আরেকটা সোর্স অফ ইনকাম হয়। আচ্ছা, এরপর চলে আসে, মনে আছে আমরা এখানে কিছু এই যে সেকেন্ডারি ফাংশনস বলেছিলাম যে ব্যাংক কিছু এজেন্সি সার্ভিস প্রোভাইড করে। এই যে এভরি এজেন্সি সার্ভিসের জন্য, এই যে চেক কালেক্ট করা, আপনার বিল পে করে দেওয়া, সাবস্ক্রিপশন টাইমলি পে করা, লকার ফ্যাসিলিটিস এর জন্য লকার ফ্যাসিলিটিস আপনাদেরকে প্রোভাইড করা, এই সব কিছুর জন্য ব্যাংক একটা সার্ভিস ফি নেয়। এই সার্ভিস ফিটাও অ্যানাদার কাইন্ড অফ রেভিনিউ ফর ব্যাংক অর ইনকাম ফর ব্যাংক। সো এই চারটা সোর্সেস অফ ইনকাম ফর ব্যাংকস কি বুঝতে পারছি? আমাকে উম, উম, জুবায়ের বলেন, লোন লোন কি আমাদের ব্যাংকের জন্য কোনো সোর্স অফ ইনকাম? লোন যেটা ব্যাংক দিচ্ছে। রিফাত বলেন। ম্যাম আই গেস হচ্ছে, এম আই অডিবল ম্যাম? ইয়েস। আই গেস মানে আমি কোথাও একটা দেখেছিলাম যে আর কি লোন আর কি ব্যাংক যে লোনটা দেয় হুম এটা হুম হচ্ছে কাইন্ড অফ অ্যাসেট হিসেবে কাজ করে ব্যাংকের জন্য। হুম। হ্যাঁ। একটু এলাবোরেট করতে পারবেন কেন? জাহিন একবার করেছেন অলরেডি। বিকজ দ্য প্রবলেম ইজ আমি কয়েকদিন পরে আপনাদের ম্যাথ শুরু করব, এন্ড তখনও সবাই কনফিউজ, তখনও স্টিল কনফিউজ থাকে যে কেন ব্যাংকের জন্য লোনটা একটা ইনকাম না। ম্যাম, লোনটা থেকে আমি যে ইন্টারেস্টটা পাচ্ছি সেটা হচ্ছে আমার একটা ফিউচার ইকোনমিক বেনিফিট জেনারেট করছে। মানে লোনটা আমার হচ্ছে একটা ফিউচার ইকোনমিক বেনিফিট জেনারেট করছে, তো অ্যাসেটের তো হচ্ছে এটাই হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক যেটা আমাকে ইন ফিউচার কোনো একটা বেনিফিট এনে দিবে। সো ইন্টারেস্ট যেটা সেটা আমার জন্য ইনকাম, বাট হুম। লোন ওটা হচ্ছে আমার জন্য একটা অ্যাসেট, এজন্য। থ্যাংক ইউ অনিন্দ। ইয়েস, আই হোপ, আই রিয়েলি রিয়েলি হোপ যে ম্যাথ করার সময় আপনারা এটা নিয়ে স্টিল কনফিউজ হয়ে যান। আপনারা যখন কোনো, আমি নর্মালি কি করব, যে কোনো ব্যাংকের অ্যানুয়াল রিপোর্ট থেকে ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নিয়ে আপনাদের হয়তো বা ম্যাথ করতে দিব আর সামথিং, বাট এই যে তখনও এই চারটার বাইরে হয়তো বা অ্যাকাউন্টস নেম গুলো একটু ডিফারেন্ট থাকে, বাট এই চারটার বাইরে ব্যাংকের আসলে কোনো সোর্স অফ ইনকাম নাই। নাও ইফ আই আস্ক ইউ বিগেস্ট সোর্স অফ ইনকাম কোনটা হবে এই চারটার মধ্যে, আই নো ইউ গাইজ অলরেডি নো, বাট তারপরে একটু আমাকে বলেন হুইচ ওয়ান ইজ ইট? ইউজুয়ালি ইন্টারেস্ট ইনকাম হচ্ছে ব্যাংকের বিগেস্ট সোর্স অফ ইনকাম, এই জন্যই তো এত বেশি লোন দেওয়া হচ্ছে, রাইট? এই কমিশন আর ব্রোকারেজ বলেন, অথবা এই বিল অফ এক্সচেঞ্জ কে শর্ট সেল করা বলেন, অথবা এই ইনভেস্টমেন্ট রিটার্নের কথা বলেন, কোনোটাই আসলে এত বিগেস্ট ইনকাম জেনারেট করে না ফর ব্যাংকস। স্টিল ব্যাংক
বিল অফ এক্সচেঞ্জ অর এনি কাইন্ড অফ বিল পারচেস করতে প্রেফার করে, বিকজ সেখান থেকে খুব ফাস্ট একটা রিটার্ন পাওয়া যায়। ফর এক্সাম্পল ধরুন, যদি আমি ব্যাংকের লোন একটা দিয়ে দিই, লোনগুলো ইউজুয়ালি সব ব্যাংকস গুলোই লং টার্মের জন্য দেয়, রাইট? মোর দ্যান 1 ইয়ারের জন্য, সেটা 5 ইয়ারও হতে পারে, 10 ইয়ারও হতে পারে, অথবা 3 ইয়ার্সও হতে পারে। আমরা জানি যে এভরি ব্যাংকের এভরি ডে, এভরি মান্থ অ্যান্ড এভরি ইয়ারে একটা লিকুইডিটি কোটা থাকে, যে কতটুকু লিকুইড মানি রাখতে হবে। আমরা যদি এই লোনস গুলোর কথা বলি, এই লোনস গুলো কিন্তু খুব ফাস্ট লিকুইডেশন করা পসিবল না, বিকজ আমি তো একজনকে লোন দিয়ে দিয়েছি, তার জন্য আমি টার্ম সেট করে দিয়েছি। আমি কিভাবে সাডেনলি বলি যে হ্যাঁ এখন আমাকে পে ব্যাক করে দিতে হবে? এটা তো কন্ট্রাক্টের এগেইনস্টে চলে যায়, এটা আসলে পসিবল থাকে না। সো ব্যাংকস অনেক বেশি বিল অফ এক্সচেঞ্জ পারচেস করে, বিকজ বিল অফ এক্সচেঞ্জে ইউজুয়ালি 3 মান্থ 6 মান্থ মানে লেস দেন 1 মান্থের একটা ডিউ ডেট অথবা ডিউ পিরিয়ড থাকে। তো শর্ট টার্মে ওরা একটা প্রফিটও জেনারেট করতে পারছে, অথবা লিকুইড মানিও পেয়ে যাচ্ছে। এই জন্য ইচ ব্যাংকের আলাদা একটা বিল অফ এক্সচেঞ্জ অথবা এই বিল অফ এক্সচেঞ্জ ডিভিশনে থাকে, যারা শুধুমাত্র এলসি অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ নিয়ে কাজ করে। আই এম গেসিং আর কোনো কনফিউশন নাই সোর্সেস অফ ইনকাম নিয়ে। এখন ইনভেস্টমেন্টের কথায় যদি আমি আসি, এভরি বিজনেস, এভরি ইন্ডিভিজুয়াল যখন এক্সট্রা মানি থাকে, এক্সট্রা মানিকে গ্রো করার জন্য ইনভেস্টমেন্ট ছাড়া কি আমাদের আর কোনো ওয়ে আছে? ফর এক্সাম্পল, উই আর থিঙ্কিং অফ আ ওয়ার্ল্ড যেখানে আমরা শুধুমাত্র মানি যেটা ডিপোজিট করা হলো, মানি ডিপোজিটটা রেখে দিলাম, এটাকে আর কিছুই করলাম না, আমার স্যালারিজ যেটা আছে সেটা দিলাম, আম, তারপর যখন মানিটা আমার কাছে চাইলো আমি ফেরত দিয়ে দিলাম। ব্যাংকের গোল কি শুধুমাত্র মানি ডিপোজিটটা রেখে দেওয়া এন্ড যখন আমাদের ডিউ ডেট হচ্ছে তখন মানি ডিসবার্স করা, এটা? এনিথিং না, এটা না। না। ব্যাংকের রেসপন্সিবিলিটি থাকে প্রফিট জেনারেট করা, জাস্ট লাইক এনি আদার বিজনেস যেমন প্রফিট জেনারেট করে, ব্যাংকেরও অলওয়েজ অলওয়েজ প্রফিট জেনারেট করার থিঙ্ক করতে হয়। আচ্ছা, যদি প্রফিট জেনারেট করতে হয় এনি জেনারেল বিজনেস, যখন আইডল মানি থাকে, সেই আইডল মানিটা কি করে? ইনভেস্ট করে। আচ্ছা, এই ইনভেস্ট করার জন্য আসলে কিছু প্রিন্সিপাল ফলো করতে হয়, বিজনেসেরও করতে হয় এন্ড ব্যাংকও যেহেতু একটা বিজনেস, ব্যাংকেরও করতে হয়। ইউজুয়ালি আমরা ব্যাংকের যখন লিকুইডিটির কথা বলি, লিকুইডিটি দিয়ে দুটা জিনিস আমরা বুঝাই। একটা হচ্ছে যে যখন ডিমান্ড ডিপোজিট চাওয়া হচ্ছে, মানে ডিমান্ড করা হচ্ছে, তখন আমরা আমাদের কনজিউমারকে পে করতে পারছি নাকি, অথবা ব্যাংক পে করতে পারছে নাকি। আর একটা হচ্ছে হাউ ফাস্ট উই ক্যান কনভার্ট আওয়ার অ্যাসেটস টু আ লিকুইড অ্যাসেট, মানে ক্যাশ বানাতে পারি আমরা কত ফাস্ট, রাইট? সো আমরা যখন কোথাও ইনভেস্ট করব, এই দুটা ফ্যাক্টর মাথায় রেখে ব্যাংকের ইনভেস্ট করতে হবে, যে ঠিক আছে আমি হয়তোবা এখন ইনভেস্ট করতে চাচ্ছি একটা 10 ইয়ার্স অথবা একটা টার্ম লোনে ইনভেস্ট করতে চাচ্ছি। আমি যদি টার্ম লোনে ইনভেস্ট করতে চাই, ইন দ্যাট কেস আমার নেক্সট 10 ইয়ার্সে ডিমান্ড অফ ক্যাশ কতটুকু থাকবে, সেটার সাথে কি আমার এই ইনভেস্টমেন্ট ডিসিশনটা ম্যাচ করছে? ইফ যদি এই টাইম লাইন অ্যান্ড লিকুইডিটি কতটুকু মেনটেন করা লাগবে দুটাই ম্যাচ হয়ে যায়, তখন হ্যাঁ, ইট উড বি আ ওয়াইজ ডিসিশন টু ইনভেস্ট। বাট যদি এমন হয় যে আমরা অনেক বড় একটা অ্যামাউন্ট, ধরুন একটা আমরা মনে আছে যে একটা ব্যাংক স্টাবলিশ করতে হলে কতটুকু ক্যাপিটালের দরকার হয় রাইট নাও বাংলাদেশে? কারো মনে নাই? 500 ম্যাম crore আগে না ছিল 400 হ্যাঁ, কোটি টাকা। এখন 500 crore, থ্যাংক ইউ। হ্যাঁ, 400, এখন রিসেন্টলি হয়ে যাচ্ছে 500 crore। সো আমাদের ক্যাপিটাল আছে 500 crore। আমরা যদি ডিসাইড করি যে সেখান থেকে 250 অর 300 crore লোন হিসেবেই দিয়ে দিলাম, অ্যান্ড জাস্ট 2 to 3 গ্রুপস অফ ইন্ডাস্ট্রিজ এর ভেতরে, এটা খুবই ভিজিবল যে উই নো যে এখানে একটা বিশাল লিকুইডিটি ক্রাইসিস দেখা দিবে, রাইট?
সো যখন এরকম বিগ চাঙ্কস অফ লোন আমরা দিব, তার আগে আমাদের লিকুইডেশন কোটা বা লিকুইডিটি কতটুকু মেনটেন করতে হবে ইচ ইয়ার, কতজন আমাদের কনজিউমার্স আছে, কত ডিপোজিটার্স আছে, সবকিছু মেনটেন করে দেন আমাদের লোনটা ডিসবার্স করতে হবে। এন্ড নট জাস্ট লোন, যদি আমরা কোনো সিকিউরিটিজেও ইনভেস্ট করতে পারি, সেম সেম কন্ডিশনস অ্যাপ্লাইজ দেয়ার অ্যাজ ওয়েল। আচ্ছা, আমরা যখন ইন্ডিভিজুয়ালস ইনভেস্ট করি এনিওয়্যার, তখন আমরা বারবার বলি না যে আমাদের এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেটা, অফকোর্স আমরা প্রফিট জেনারেট করার জন্য ইনভেস্ট করছি। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমরা ইউজুয়ালি কিন্তু এমন সিকিউরিটিজ গুলোতে ইনভেস্ট করতে চাই না যেগুলো অনেক বেশি ফ্লাকচুয়েটিং হয়। ফর এক্সাম্পল, ধরুন একজন রিস্ক অ্যাভার্স পার্সনের কাছে হয়তোবা ট্রেজারি বিলসে ইনভেস্ট করে যতটুকু পিস অ্যান্ড সিকিউরড ফিল করবে, যদি বিটকয়েনে ইনভেস্ট করে সেম লেভেল অফ পিস অ্যান্ড সেফটি কিন্তু সেফ ফিল করবে না। কেন ফিল করবে না? বিকজ উই নো বিটকয়েনের প্রাইস অনেক অনেক বেশি ফ্লাকচুয়েটিং হয়। সো ব্যাংকও যখন ইনভেস্ট করবে, ব্যাংকেরও এই গোল মাথায় রেখে করতে হবে যে কোথা থেকে আমি হাইয়েস্ট প্রফিট জেনারেট করতে পারি। এই জন্যই যখন আমরা বললাম যে ব্যাংক একটা ইনকাম জেনারেট করে ফ্রম ডিসকাউন্টিং বিল অফ এক্সচেঞ্জ, এখানে দুইটা প্রিন্সিপালি কাজ করে। একটা হচ্ছে ফাস্ট লিকুইড করা যায় এই অ্যাসেটটাকে, আর একটা হচ্ছে ভালো একটা প্রফিট জেনারেট করা যায়। এখন এই প্রফিটটা কি মোর দেন দ্য প্রফিট জেনারেটেড ফ্রম ইনকাম? নো, বাট স্টিল আ গুড চাঙ্ক। ইউজুয়ালি আমরা যখন একটা লোন ডিসবার্স করি, অ্যাগেন আমি বারবার আমরা বলছি, whenever a bank disburses any kind of loan, আমি বলেছিলাম ক্রেডিট স্কোর চেক করা হয়। কেউ আমাকে বলতে পারবেন যে ক্রেডিট স্কোর জিনিসটা কি? ম্যাম, ক্রেডিট স্কোর হচ্ছে আমার রেকর্ড, যে আমি এর আগে আসলে কিরকম কি টাকা লোন নিয়ে কিরকম টার্মে শোধ করতে পেরেছি বা কত সময় পেরেছি। থ্যাংক ইউ মুসলিম। সো ক্রেডিট স্কোরে আপনার এভরি ক্রেডিট হিস্ট্রি থাকে, যে আপনি কোনো জায়গা থেকে ক্রেডিট কার্ড লোন নিয়েছেন নাকি, কনজিউমার লোন নিয়েছেন নাকি, অর এনি কাইন্ড অফ লোন নিয়েছেন নাকি, লোনগুলো কত চাঙ্কে আপনি পে ব্যাক করতে পেরেছেন, মানে ইনস্টলমেন্টের সাইজ কত ছিল, এন্ড আপনি কি ডিউ ডেটের ভেতরে পে করতে পেরেছেন নাকি। যে যত ফাস্ট লোন পে ব্যাক করতে পারে, যত বড় চাঙ্কে, তার ক্রেডিট স্কোর তত বেশি থাকে অথবা ভালো থাকে। সো যখন লোন ডিসবার্স করা হচ্ছে অথবা কোনো ইনভেস্টমেন্ট করা হচ্ছে, এই ইনভেস্ট করার আগে আমাদের ফার্স্ট গোল থাকবে কোনো একজন কনজিউমারের ক্রেডিট স্কোর চেক করা। ক্রেডিট স্কোর চেক করে আমরা মোটামুটি আহ একটা ইন্ডিভিজুয়ালের অথবা কনজিউমারের ক্যারেক্টার নিয়ে একটা ওভারঅল অ্যাজাম্পশন করতে পারি যে ঠিক আছে, যদি ডিউ ডেটের ভেতরে অলওয়েজ ইনস্টলমেন্টস গুলো পে করে দেয়, তাহলে হয়তোবা খুব একটা বেশি তাকে লোন নিয়ে লোন পে ব্যাক নেওয়ার জন্য খুব একটা বেশি ঝামেলা হবে না। অথবা সে লোকালি কোনো পলিটিক্সের সাথে রিলেটেড নাকি, অথবা তার এখন কারেন্ট জবটা কি। যখন ক্রেডিট স্কোরটা দেখছি, তখন হয়তোবা সে একজন বিজনেসম্যান ছিল, তার হয়তোবা এগ্রিকালচার রিলেটেড কোনো বিজনেস ছিল, এখন সামহাউ বিজনেসটা আর প্রফিটে নট মেকিং এনি প্রফিট, অ্যান্ড দ্য ওয়ে আওয়ার ইকোনমি ইজ ওয়ার্কিং, আপনি ধরে নিচ্ছেন অ্যাজ আ ব্যাংক অফিসার অথবা ডিসবার্সমেন্ট অফিসার, আপনি ধরে নিয়েছেন এই বিজনেসের আসলে আর কাম ব্যাক করার এই ইকোনমিতে পসিবিলিটি একদম কম, বাট তার কিন্তু প্রিভিয়াস ক্রেডিট স্কোর খুবই ভালো। ইন দ্যাট কেস তাদের এই কাইন্ড অফ ক্লায়েন্টসদেরকে লোন দেওয়াও খুব একটা ওয়াইজ ডিসিশন হয় না। আচ্ছা, এরপর আমরা সব চেক করলাম, ক্রেডিট স্কোর ভালো, তার ক্যারেক্টার অ্যান্ড ক্যাপাসিটিও ভালো, সে পে ব্যাক করতে পারবে, আমরা লোনটা দিয়ে দিলাম। লোনটা দেওয়ার পর দেখলাম যে আহ, ঠিক আছে, এখন হয়তো বা লোন পে ব্যাক করতে পারছে নাকি পারছে না, সামটাইমস ইনস্টলমেন্ট ফুল পেমেন্ট পে করছে, সামটাইমস পার্শিয়াল পেমেন্ট করছে। ইন দ্যাট কেস তখন আমরা কোথায় চলে যাই? কোল্যাটারালের কাছে, যে আচ্ছা যখন লোন ডিসবার্স করেছি তখন তো আমাদের ব্যাংকের কাছে একটা কোল্যাটারাল দেওয়া হয়েছে,
ব্যাংকের কাছে যখন কোল্যাটারাল থাকে, ইন দ্যাট কেস ওনারশিপ কি ব্যাংকের কাছে থাকে নাকি কনজিউমারের কাছে থাকে? ব্যাংকের কাছে থাকে। কনজিউমারের কাছে থাকে ম্যাম। আচ্ছা, যে ব্যাংকের কাছে বলেছেন সে আপনার রেশনাল বলেন, আর যে কনজিউমারের কাছে বলেছেন সেও তার রেশনাল বলেন। ক্রেডিট লায়াবিলিটির জন্য আমি তো তাকে দলিলে কন্ট্রাক্টটা হয়েছিল, আমি যদি তাকে পেমেন্টটা না করতে পারি, মানে ইনস্টলমেন্ট পে না করতে পারি, তাহলে আমার যে দলিলটা ওইটা অটোমেটিকলি তার কাছে ওনারশিপ ট্রান্সফার হয়ে যাবে। এটা একটা কন্ট্রাকচুয়ালি বাই বেসিসে লেখা আছে। এজন্য টেকনিক্যালি বলা যায় যে দলিলটা তার কাছে থাকবে। এখন ও, এটা ওকে, নেভার মাইন্ড, আমি টাইমটা ভুল বলছি তাহলে। দলিল মালিকের কাছে থাকে, যদি ইনস্টলমেন্ট ফেল হয় তখন চেঞ্জ হয় ওনারশিপ। অলরাইট, যে বলেছিলেন যে না ওনারশিপ কনজিউমারের কাছে থাকে বলেন। ম্যাম ওনারশিপ কনজিউমারের কাছে থাকে কারণ ম্যাম মানে আমার মনে হলো বিষয়টা যে আমি দিচ্ছি, কিন্তু আমি যদি দিতে না পারি ইন কেস, তখন তারা ইয়ের কাছে যাবে, কোর্টে গিয়ে তখন তারা ওনারশিপ ক্লেম করতে পারবে। যেহেতু এখানে কোর্টের একটা বিষয় আছে, সেহেতু আমি মনে করি যে ওনারশিপটা তার আগ পর্যন্ত কনজিউমারের কাছেই থাকে। থ্যাংক ইউ। সো যখন কোনো লোন দেওয়া হয় এন্ড লোনের এগেইনস্টে কোনো কোলাteral নেওয়া হয়, কোলাteral অলওয়েজ অলওয়েজ কনজিউমারের নামেই থাকে, কনজিউমারই ওনার থাকে, বাট কন্ট্রোল থাকে ব্যাংকের কাছে। মানে আমি চাইলেই এই সেম কোলাteরালটা আরেকটা ব্যাংকের কাছে অথবা আরেকজন ইন্ডিভিজুয়ালের কাছে দিয়ে আরেকটা লোন নিতে পারবো না। আমি চাইলেই এটা এখন সেল করে দিতে পারবো না। আমি চাইলেই মানে আমি ওখানে কিছু করার আগে আমার ব্যাংকের পারমিশন দরকার হবে। যদিও ব্যাংক ওনার না, বাট কন্ট্রোলিং ক্যাপাসিটি কমপ্লিটলি ব্যাংকের কাছে চলে যায়। তো বাট যদি জিজ্ঞেস করে যে এই ব্যাংকের ওনারকে, এই ল্যান্ডের ওনারকে, তাহলে ইন্ডিভিজুয়াল কনজিউমারই থাকে। ওনারশিপ কখন কনজিউমারের কাছ থেকে ব্যাংকের কাছে ট্রান্সফার হয়ে যায়? যখন ডিউ ডেট কয়েকবার পার হয়ে গেছে, এক্সটেনশন দেওয়া হয়েছে, স্টিল কনজিউমার পে ব্যাক করতে পারে নাই, তখন যখন ফুললি ডিসাইড হয় বেসড অন দ্য কন্ট্রাক্ট যে ব্যাংক এখন এই ল্যান্ড অথবা যে প্ল্যানটা আছে অথবা এনিথিং যে কোলাটেরালটা আছে সেটা সেল করে ব্যাংকের পেমেন্ট নিয়ে নিবে, শুধুমাত্র তখনই ব্যাংকের কাছে ওনারশিপটা ট্রান্সফার হয়, অ্যান্ড দেন ব্যাংক ওনারশিপটা ট্রান্সফার করে আরেকটা ইন্ডিভিজুয়াল অথবা আরেকটা বিজনেসের কাছে যাদের কাছে অ্যাসেটটাকে সেল করে দিচ্ছে। সো আই হোপ এটা আর ভুল হবে না আমাদের। আচ্ছা, আমরা যখন ফাইন্যান্সে পোর্টফোলিওর কথা বলি, পোর্টফোলিও আমরা মোস্ট অফ দ্য টাইম ইন্ডিভিজুয়ালের জন্য দেখি অথবা কর্পোরেশনসদের জন্য দেখি। পোর্টফোলিওর একদম প্রাইমারি বেসিক রুল কি মনে আছে? অলরাইট, আমাদের ম্যাম প্রাইমারি রুল, রিস্ক হ্যাঁ। মিটিগেশন। হাউ? রিস্ক মিটিগেশন, অফকোর্স। হাউ? ম্যাম অনেকগুলো ইনভেস্টমেন্ট বা হচ্ছে প্রজেক্ট থাকবে, যেগুলো তো কিছু থাকবে হচ্ছে হাই রিস্ক, কিছু থাকবে লো রিস্ক, কিছু থাকবে হচ্ছে মিডিয়াম রিস্ক। তো তিনটা মিলে এমন একটা রিটার্ন এক্সপেক্ট করা হয় যাতে হচ্ছে গিয়ে ব্যালেন্স হয়, মানে পুরোপুরি যাতে ফান্ডটা আমার নষ্ট না হয়ে যায়। থ্যাংক ইউ সাজ্জাদ। সো আমরা যখন পোর্টফোলিওর কথা বলছি, পোর্টফোলিও অথবা এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট করার আগে আমাদের একদম প্রাইমারি গোল থাকে যে সেটাকে ডাইভার্সিফাই করা। কিভাবে আমরা ডাইভার্সিফাই করতে পারি? উই নো যে হাই রিটার্ন তখনই আসবে যখন হাই রিস্ক থাকবে, এটার আসলে কোনো কনফিউশনই নাই। আপনারা ফাইন্যান্স কোর্স 3টা পড়ে আসছেন। হাই রিস্ক যখন থাকবে হাই রিটার্ন আসবে, কিন্তু আপনারা যদি মিডিয়াম রিস্ক অথবা লো রিস্ক দিয়ে হাই রিটার্ন এক্সপেক্ট করেন, হাই রিটার্ন কখনোই আসবে না। মিডিয়াম রিস্ক থেকে মিডিয়াম রিটার্ন আসবে, লো রিস্ক থেকে লো রিটার্নই আসবে। বাট এখন যদি আমরা ধরে নেই যে ঠিক আছে, আমি আমি একদমই রিস্ক অ্যাভার্স পার্সন, আমি আম, আচ্ছা না, আমি খুবই একজন রিস্ক টেকার পার্সন, আমি কি করলাম? আমি সবকিছু হাই রিস্ক ইনভেস্টমেন্ট করলাম, তারপর আমার হাই রিস্ক ইনভেস্টমেন্ট যেখানে করলাম সবগুলো জিরো হয়ে গেল। ফর এক্সাম্পল, আমি কোনো হেজ ফান্ডে ইনভেস্ট করলাম, আমি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করলাম। হ্যাঁ, যদি রিটার্ন পাই হয়তো বা 4-5x রিটার্ন পাবো, আর যদি রিটার্ন না পাই তাহলে জিরো, নেগেটিভ। আমার আমার প্রিন্সিপাল যেটা মানি ছিল সেটাও গন।
এই প্রিন্সিপাল ফলো করে আসলে ইনভেস্টমেন্ট করা যাবে না। ব্যাংকের ক্ষেত্রেও সেম, আমি যখন ইনভেস্ট করছি তখন অলওয়েজ অলওয়েজ ট্রেজারি বিলসেও ইনভেস্ট করব, যেগুলো একদম লো রিস্ক। যখন লোন দিচ্ছি তখন শুধুমাত্র কোনো একটা স্পেসিফিক সেক্টরে লোন দিব না। ফর এক্সাম্পল, আমরা জানি যে বাংলাদেশে সব এই যে কয়েকদিন পর পরই দেখি যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি অনেক ভালো করছে, ভালো করছে অ্যাজ ইন সবচেয়ে বেশি রেমিটেন্স প্রবলেম আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকেই আসে, এন্ড জিডিপিতে সবচেয়ে বড় কন্ট্রিবিউটর হচ্ছে এই ইন্ডাস্ট্রি। নাও কোনো ব্যাংক যদি ডিসাইড করে শুধুমাত্র এই ইন্ডাস্ট্রিতেই ইনভেস্ট করবে, এন্ড দেন কয়েকদিন পর পর এই যে রানা প্লাজা ইনসিডেন্ট হলো, আমাদের অর্ডার আসা বন্ধ হয়ে গেল। অর্ডার আসা বন্ধ হয়ে যাওয়া মানে আমার মানি ওখানে স্টাক। আমাকে যে ওই ইন্ডাস্ট্রি পে ব্যাক করবে তার ক্যাপাসিটি নাই, বিকজ তারা পে ব্যাক করে যখন আহ ইম্পোর্টারদের কাছ থেকে তারা পেমেন্ট পায়। যদি ওই ইন্ডাস্ট্রি ব্যাংক্রাফট হয়ে যায়, আমার ব্যাংকও ব্যাংক্রাফট হয়ে যাবে। সো আমরা যখন লোনটাও দিচ্ছি, ইন্ডাস্ট্রি ডাইভার্সিফাই অথবা ইন্ডাস্ট্রির ভেতরেও কোন কাইন্ড অফ কর্পোরেশন গুলোকে আমরা লোন দিচ্ছি সেগুলোতেও ডাইভার্সিফিকেশনের দরকার আছে। আচ্ছা, বাংলাদেশের ইকোনমিতে আই এম নট শিওর আপনারা কি কেউ ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করেছেন? অফকোর্স কেউ এখন বলবে না, বাট হ্যাঁ, আমি জানি ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করা বাংলাদেশে ইলিগাল, বাট সামহাউ দেয়ার সাম ব্যাকডোর ওয়েজ যেখানে আসলে করা যায়। তো কোনো ইন্ডিভিজুয়াল অর বিজনেস কোনো ইনভেস্টমেন্ট যখন করে, ইনভেস্টমেন্ট গুলো এমন ভাবে করতে হবে, ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আসলে এটা ওয়ার্ক করে না, স্পেশালি বিজনেসের জন্য, সেটার মধ্যে ব্যাংকস ইনক্লুডেড। সেগুলোর সেলেবিলিটি থাকতে হবে, ফাস্ট সেলেবিলিটি। যেমন আমরা যখন ব্যালেন্স শিটটার কথা চিন্তা করি, ব্যালেন্স শিটে আমার অ্যাসেট গুলো কি মোস্ট লিকুইড টু লিস্ট লিকুইড প্রায়োরিটাইজ করে সাজানো থাকে না? যে আমাদের মোস্ট লিকুইড অ্যাসেট হচ্ছে ক্যাশ, তারপর লিস্ট লিকুইড যেটা থাকে সেটা থাকে ধরুন নর্মালি ল্যান্ড অথবা প্ল্যান্টস ইকুইপমেন্ট, এগুলো হচ্ছে লিস্ট লিকুইড ক্যাটাগরিতে পড়ে। ব্যাংক যখন কোনো জায়গায় ইনভেস্ট করবে, একটা প্রিন্সিপাল মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে হাউ ফাস্ট ক্যান আই সেল দ্যাট অ্যাসেট। বিকজ যে কোনো সময় লিকুইডিটি ক্রাইসিস হতে পারে, অ্যান্ড ওই লিকুইডিটি ক্রাইসিসকে সাপোর্ট দেওয়ার জন্য বারবার বলছি যে ব্যাংকে ডিমান্ড ডিপোজিটকে এনশিওর করতে হবে। যে কোনো সময় আসলে ডিপোজিটার্স তাদেরকে তাদের টাকা ফেরত দিতে হবে। যদি ফেরত দিতে হয় অ্যান্ড যদি এটা আমরা এনশিওর করতে চাই, তার মানে কি, আমার কাছে যদি ক্যাশ না থাকে, আমার যে আদার লেস লিকুইড অ্যাসেটস আছে সেগুলো সেল করে ফেরত দিতে হবে। এখন আমার ফেরত দেওয়ার কথা ইন দ্য নেক্সট 5 ডেজ এর ভেতরে। আমার একটা হয়তো বা কেউ একটা এফডিআর করেছিল, সেটা পেমেন্ট আছে। আমি যদি নেক্সট 5 ডেজ এর ভেতরে কোনো অ্যাসেটকে লিকুইড না করতে পারি, তার মানে কি অন টাইম আমি টাকা ফেরত দিতে পারছি না। একদম একটা কোর প্রিন্সিপালেরই একটা ব্রেক করা হচ্ছে। আচ্ছা, অ্যানাদার ওয়ান যেটা নিয়ে অলরেডি আমরা ডিসকাস করেছি সেটা হচ্ছে স্ট্যাবিলিটি অফ ভ্যালু। আমরা বলছি যে যখন ল্যান্ডে ইনভেস্ট করছি, ল্যান্ডের ভ্যালু ইউজুয়ালি অলওয়েজ ইনক্রিজ হয়। অন্যান্য যে ইনভেস্টমেন্ট ইনস্ট্রুমেন্টস গুলো আছে, মোস্ট অফ দেমের জন্যই আসলে ভ্যালু খুব একটা ফ্লাকচুয়েট করে না। শুধুমাত্র ভ্যালু ফ্লাকচুয়েট করে আমাদের স্টক এক্সচেঞ্জে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, অনেক বেশি ফ্লাকচুয়েট করে ইন দ্য সেন্স দ্যাট আম, আমাদের 2014-এর মতো অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের সময় যে একদম মার্কেটই খালি হয়ে গেছে, কারো প্রিন্সিপালই নাই। সো ইন দ্যাট টাইম ব্যাংক যদি থিঙ্ক করে যে ঠিক আছে আমি লিকুইডেট করে দেন টাকা ফেরত দিব, লিকুইডেট করব বিকজ ক্যাশ ফেরত দিব। আমি জানি লস হওয়া তো দূরের কথা, লস তো হয়েছেই, আমার আমার কাছে প্রিন্সিপালও নাই। সো এমন কোনো ইনস্ট্রুমেন্টে আমি ইনভেস্ট করব না যেগুলোর ভ্যালু অনেক বেশি ফ্লাকচুয়েট করে। আচ্ছা, লাস্ট ওয়ান, আমরা অ্যাকাউন্টিং এ যখন অথবা ফাইন্যান্সেও পড়েছি এই প্রপোজিশনে, কোনো কোম্পানি যদি প্রফিট মেক করতে চায়, তার মানে তাকে অফকোর্স এমন ইনভেস্টমেন্ট করতে হবে যেগুলো থেকে ট্যাক্স এক্সেমশনস পাওয়া যায়। কেন সেটা মনে আছে?
কেউ আমাকে বলতে পারবেন যে কেন এনি বিজনেস প্রফিট, যে যে বিজনেসের গোল হচ্ছে প্রফিট জেনারেট করা, এই কাইন্ডস অফ বিজনেস গুলো অলওয়েজ এমন ইনভেস্টমেন্ট করতে চায় যেখান থেকে ট্যাক্স এক্সেম্পশনস পাওয়া যায়? কি লাভ? ম্যাম তাহলে ওইটার উপর আর কি আমার, মানে যেটার উপর আমি ইনভেস্ট করেছি সেটাতে আমার ট্যাক্স দেওয়া লাগবে না, মানে সেটার উপর আর কি ট্যাক্সের পার্সেন্টেজটা অ্যাপ্লাই করা হবে না এই কারণে। অলরাইট, এনিওয়ান এলস? থ্যাংক ইউ সাজ্জাদ। ট্যাক্স কম দেওয়ার জন্য ম্যাম। অলরাইট, ট্যাক্স কম দেওয়ার জন্য। এটার সাথে কি আমাদের প্রফিটের কোনো রিলেশন আছে? জি ম্যাম, ট্যাক্স কম দিলে তো আমার 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 এক্সপেন্স কমে যাচ্ছে, তাই না? সেক্ষেত্রে আমার প্রফিট একটু হলেও বাড়ছে। বেড়ে যাচ্ছে। অলরাইট। যে যে সো অ্যামাউন্ট আমার ট্যাক্স দেওয়ার কথা ছিল সেটা আমার দেওয়া লাগছে না, সো এটা আমার আমার কাছেই আছে, তাই না? তো অলরাইট, থ্যাংক ইউ। সো আমরা কি এখন এই 7টা প্রিন্সিপাল নিয়ে ক্লিয়ার? খুব একটা কঠিন কিছু না, খুবই নর্মাল জিনিসপত্র যেগুলো আমরা আগেই দেখেছি, জাস্ট ব্যাংক স্পেসিফিক কিছু প্রিন্সিপালস আরো দেখলাম। আচ্ছা, এখন আমাকে বলেন, বিটুইন দিস টু, হাউ শুড আই টেক আ ডিসিশন, অথবা হাউ উড আই টেক আ ডিসিশন? আমি যখন ইনভেস্টমেন্ট করছি, আমার লিকুইডিটির কথাও মাথায় রাখতে হবে, আমার প্রফিটেবিলিটির কথাও মাথায় রাখতে হবে। বাট কিভাবে আমরা দুটা মাথায় রেখে ইনভেস্টমেন্ট করতে পারি? কোনটাকে আমরা আসলে প্রায়োরিটাইজ করব? ম্যাম, কোম্পানি যদি হচ্ছে লিকুইডিটি প্রেফার করে, লিকুইডিটি অনেক বেশি হাই হয়ে যায়, তখন দেখা যাবে ওদের প্রফিটেবিলিটিতে একটা ইম্প্যাক্ট পড়বে, লো হয়ে যাবে। মানে ইনভার্স রিলেশনশিপ টাইপ আর কি। লিকুইডিটি আচ্ছা। বেশি প্রেফার করলে তখন প্রফিটেবিলিটি হচ্ছে লস করা লাগবে। আর লিকুইডিটি যদি কম রাখে তখন হচ্ছে প্রফিটেবিলিটি হাই হবে, যেহেতু ইনভেস্টমেন্ট হচ্ছে হাই থাকবে তখন। কিন্তু লিকুইডিটি আর প্রফিটেবিলিটি দুইটার মধ্যে হচ্ছে একটা ব্যালেন্স রাখা লাগবে, যাতে হচ্ছে আমার প্রফিটেবিলিটি ঠিক থাকে, আমার লিকুইডিটি আমি হচ্ছে যখন আমার অ্যাডভার্স কোনো সিচুয়েশন আসবে, আমি আমার লিকুইডিটি অ্যামাউন্ট দিয়ে হচ্ছে আমি ওই অ্যাডভার্স সিচুয়েশনটা মিট আপ করতে পারবো। অলরাইট, থ্যাংক ইউ সাজ্জাদ। সো আপনাদের এরকম টাইপের একটু কোয়েশ্চেন আসবে যেখানে আপনাদের আর্গিউ করতে হবে যে হুইচ ওয়ান ইউ শুড প্রেফার ওভার দ্য আদার। এক্স্যাক্টলি হোয়াট সাজ্জাদ হ্যাজ সেড, যে এটার আসলে একটা ব্যালেন্স থাকতে হবে। আমরা যদি অনেক বেশি আইডল মানে রেখে দিই, লিকুইডিটি মানে কি আমার হাতে লিকুইড ক্যাশ আছে, আমি যদি অনেক বেশি ক্যাশ ক্যারি করি, তার মানে কি আমার মানি গ্রো করছে না। আর মানি যদি গ্রো না করে, তার মানে আমরা কোনো প্রফিট জেনারেট করতে পারছি না। যে মানিটা আমাদের কাছে ডিপোজিট করা হচ্ছে, সেই মানিটাই আমরা আবার পে ব্যাক করে দিচ্ছি আমাদের কনজিউমার্সদের কাছে। আবার যদি আমরা প্রফিটেবিলিটিকে অনেক বেশি সাপোর্ট করি, অথবা আমাদের গোলই থাকে শুধুমাত্র প্রফিট মেক করা, ইন দ্যাট কেস হ্যাঁ, আমরা হয়তো 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 50 ইয়ার্স এর জন্য লোন দিয়ে দিলাম। ওই দিক থেকে যখন আমাদের কনজিউমার্স আসছে, তখন আমি ওদের ডিপোজিটস ওদেরকে ফেরত দিতে পারছি না। আমাদের একদম একটা কমার্শিয়াল ব্যাংক হতে হলে যে প্রিন্সিপাল মেনটেন করতে হবে, অথবা একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হওয়ার জন্য যে প্রিন্সিপাল মেক করতে হবে ব্যাংক হওয়ার জন্য, সেটাই আমরা ফলো করতে পারছি না। সো whether we should prefer liquidity or profitability, it depends on the economy, it depends on the bank situation, it depends on আমাদের ব্যাংকের ডেইলি, মান্থলি, ইয়ারলি ক্যাশ কোটা কতটুকু। অলরাইট, আপনারা কি কখনো ইউনিট ব্যাংকিং এর নাম শুনেছেন? অলসো একটু গ্যাপ ব্রেক নেই, আমরা ব্রেক নেই অ্যাজ ইন এতটুকু পড়া কি বুঝেছেন সবাই? জি ম্যাম, বুঝেছি। অলরাইট, থ্যাংক ইউ। আর না বুঝার কিছু নেই, খুবই ইজি পড়াশোনা। নাও দ্য কোয়েশ্চেন ইজ, আমি প্রবাবলি লাস্ট 3 উইকসেও আপনাদেরকে ইন পার্সন দেখি নাই। ইন দ্যাট কেস আমাদের আসলে একটা কুইজ ডিউ, রাইট? জি ম্যাম। ইয়েস অলরাইট, ম্যাম। আই নো, ভেরি শর্ট নোটিস। কালকে তো দেওয়া পসিবল না, রাইট? পসিবল তো ম্যাম। পসিবল? না 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 ম্যাম, ইয়েস ম্যাম, আমরা তো নেক্সট জানি উইক। যে কালকে আপনার সিটিং। কালকে সিটি তো আসার একটা
মনে হয় আর কি বলছেন আমি বুঝি নাই। ম্যাম কালকে আরেকটা সিটি হবে আর কি, মানে অন্য একটা কোর্সের। সরি, আমি আগেই বলা উচিত ছিল। আসলে আমি কবে সিটি নিব বলেন আপনাদের? 90, 1 মাস হয়ে যাচ্ছে, তারপর আমি সিটি নিতে পারতেছি না। ম্যাম নেক্সট উইক দেই আমরা। জি ম্যাম, নেক্সট নেক্সট উইকও উইক। নেক্সট ম্যাম উইকও নেক্সট বন্ধ। উইকেও অফ ম্যাম। এই জন্যই তো বলছি নেক্সট উইক তো অফকোর্স পসিবল হলে নিতাম, বাট নেক্সট উইকও তো অফ। ম্যাম এক্সট্রা ক্লাস কি তাহলে আর হবে না? এক্সট্রা ক্লাস হবে না সেটা না, আমি হচ্ছে টিউটোরিয়ালস আপলোড করে দিব। ওকে। ম্যাম এখন অপশন আছে একটা, অনলাইন। শিওর, হ্যাঁ, ইউ গাইজ উড লাইক দ্যাট, ডোন্ট ইউ? ইয়েস ম্যাম। আপনাদের মিট কবে জানি? 17 তারিখ? ম্যাম 13 এনিওয়ান? থেকেও। 13 তারিখ ম্যাম। আচ্ছা, 13 থেকে। গড, আপনারা কি মানডে জাস্ট একটা কুইজ দিয়ে চলে যেতে পারবেন? জাস্ট এমসিকিউ, এমসিকিউ 15 মিনিটস হাইস্ট লাগবে, 10 মিনিটস, 15 মিনিটস আমি বাড়িয়ে বললাম। ইয়েস ম্যাম, জি পসিবল। ম্যাম। অলরাইট, পসিবল তাহলে ম্যাম, সেকশন, পসিবল। হ্যাঁ থ্যাংক ইউ, সেকশন এর শুরু হবে হচ্ছে আহ 1:30টায় দিতে পারবেন? এনি সেকশন, নাকি টু মাচ মানডে হয়ে তো যাবে? সেকশন 8 যে একটা ক্লাস শেষ হয়েছে তখন পসিবল। এক্সাক্ট ডেটটায় আর কি আমাদের ক্লাস শেষ হয়, ঠিক আছে? মানে যেখানে সোমবারে। যে যদি 1:30টায় ক্লাস শেষ হয় তাহলে ওখানেই আমি চলে আসলাম, আপনাদের আর মানে রুম চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, এপ্রিশিয়েট ম্যাম। অলরাইট, থ্যাংক ইউ, বাট ওয়্যার আর দ্য সিয়ার্স? রিফাত, শ্রুতি, দিয়ে দেই ম্যাম, আমরা দিয়ে শারিন। দেই ম্যাম, বি অলরাইট, সেকশন দিয়ে দেই। জি বি ম্যাম। সেকশন, তাহলে বি সেকশন হচ্ছে 1:30টায় দিবে। আর এ সেকশন কি তাহলে উম, 1:45 অথবা 50-এ দিতে পারবেন? পারবো ম্যাম, পারবো। ইয়েস ম্যাম। অলরাইট, থ্যাংক ইউ। তাহলে নেক্সট মানডেতে আমাদের কুইজ, কতটুকুর উপর কুইজ? আজকে ক্লাস পর্যন্ত যতটুকু আমাদের পড়ানো হবে পুরোটা বই থেকে আমরা কভার করব। বইয়ে আমি যেগুলো ডিসকাস করেছি সেগুলোই আছে, স্লাইডসে জাস্ট পয়েন্টস দেওয়া আছে, নাথিং এলস। খুব কঠিন কোনো পড়াশোনা না, ইজি পিজি। অলরাইট, আপনারা কি কখনো ইউনিট ব্যাংকিং এর কথা শুনেছেন? ম্যাম না ম্যাম, সরি, এটাই ফার্স্ট। কি বলেছিলেন? সারা, কি বলেছি রিগার্ডিং কুইজ? জি ম্যাম, কোয়েশ্চেন প্যাটার্ন। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্ন বলেছি যে আপনাদেরকে আমি আগে যেভাবে নিয়েছি সেটাই কোয়েশ্চেন প্যাটার্ন। এমসিকিউ থাকবে 10টা অথবা 12টা, 10 to 8 to 15 মিনিটস টাইম, ডিপেন্ডস অন আমি কেমন আসলে কোয়েশ্চেনটা বানাচ্ছি, আপনাদের পড়তে কত সময় লাগবে, নাথিং এলস। 2.5 মার্কস। অলসো আপনাদের এই সেমিস্টার থেকে 3 কুইজ, এটা আমি পারফেক্টলি শিওর। সো 3টা কুইজের ভেতর প্রবাবলি 2টা হাইয়েস্ট কাউন্ট করা হবে। ইউক্যামে চেঞ্জ এনেছে, ইফ আই এম নট রং। সো ওকে ম্যাম। ওভাবে করলেই হবে। অলরাইট, মোস্ট অফ আস আমরা আসলে ইউনিট ব্যাংকিং এর কথা কখনো শুনিনি। ইউনিট ব্যাংকিং এর আইডিয়াটাই এসেছে ইউএস থেকে। ইউনিট ব্যাংকিং বলতে দ্যাট কাইন্ডস অফ ব্যাংকে বোঝায় যেগুলোর আসলে কোনো ব্রাঞ্চেস নাই, শুধুমাত্র ইউনিট একটা ইউনিটই আছে, সেটাই হেড অফিস, সেটাই সব অপারেশনস ক্যারি অন করে। আচ্ছা, কেন এই কাইন্ড অফ ব্যাংকের আমাদের পড়া দরকার? যদিও ব্যাংকে নাই, বিকজ ইউজুয়ালি এই ব্যাংকগুলো এখনো এক্সিস্ট করে। আপনারা যদি ইন্টারন্যাশনাল ব্যাংকস গুলো পড়েন বা ইন্টারন্যাশনাল বইগুলো পড়েন অথবা এনি লিটারেচার্স পড়েন, তখন এই ইউনিট ব্যাংকিং এর কাম অ্যাক্রস করবেন। আচ্ছা, যখন আমি ইউনিট ব্যাংকিং কে ডিফাইন করলাম আপনাদের কাছে যে হ্যাঁ এই ব্যাংকের আসলে কোনো ব্রাঞ্চ নাই, কোনো একটা রিজিয়ন বেসড ব্যাংকগুলো হয়, আপনাদের মনে আছে যে প্রথমে আজকেও আমরা একটু আগে ডিসকাস করলাম যে কোনো একটা ব্যাংক স্টাবলিশ করার জন্য আমাদের বড় একটা চাঙ্ক অফ ক্যাপিটালের দরকার হয়। বাংলাদেশের জন্য সেটা হচ্ছে কারেন্টলি 500 crore। যদি কারেন্ট ক্যাপিটাল চাঙ্ক 500 crore হয়, এন্ড ইউজুয়ালি এই 500 crore-টা মানে ক্যাপিটাল ধরা হয় এনি ব্যাংকের জন্য যেগুলোর
ব্রাঞ্চ ব্যাংকিং সার্ভিসেস আছে। মানে আমরা যখন একটা ব্যাংককে বাংলাদেশ ব্যাংক থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয় যে ব্যাংকিং সার্ভিস স্টার্ট করতে পারে আমাদের ইকোনমিতে, ইন দ্যাট কেস এটা এটা ইন ডিফল্ট ধরে নেয় যে এই ব্যাংকের আরো কোনো ব্রাঞ্চ ব্যাংকস আছে। তো আমরা যদি এমন কোনো ব্যাংকিং সিস্টেমের কথা চিন্তা করি যে সিস্টেমে একটা ইন্ডিভিজুয়াল ব্যাংকে কোনো ব্রাঞ্চেস নাই, শুধুমাত্র একটাই ব্যাংক একটা রিজিয়নে একটা কাইন্ড অফ পিপল অথবা ওই রিজিয়নের যে হ্যাবিটেন্টস আছে তাদেরকে নিয়ে ডিল করে, ইন দ্যাট কেস তাদের ক্যাপিটাল কি ব্রাঞ্চ ব্যাংকের চেয়ে বড় হওয়া উচিত নাকি ছোট হওয়া উচিত? এই একটা ব্যাংক স্টাবলিশ করার জন্য পলিসি কি হওয়া উচিত? আমি প্রবাবলি বুঝাতে পারি না এই কথা। টু কাইন্ডস অফ ব্যাংকের কথা বলছি, একটা হচ্ছে ইউনিট ব্যাংক আর একটা হচ্ছে ব্রাঞ্চ ব্যাংক। ইউনিট ব্যাংক হচ্ছে সেই ব্যাংকগুলো যেগুলোর আসলে কোনো ব্রাঞ্চেস নাই, একটা স্পেসিফিক রিজিয়নে এই ব্যাংকগুলো রান করে। ব্রাঞ্চ ব্যাংক কোনগুলো? যেটা হচ্ছে কোনো স্পেসিফিক রিজিয়ন বেসড না, তাদেরও অনেকগুলো ব্রাঞ্চ আছে ডিফারেন্ট ডিফারেন্ট রিজিয়নের, মানে তারা পুরো কান্ট্রিকে কভার করে। এই ব্রাঞ্চ ব্যাংকের যদি আমাদের ক্যাপিটাল রিকোয়ার্ড টু স্টাবলিশ আ ব্যাংক 500 crore হয়, ইন দ্যাট কেস ইউনিট ব্যাংকের জন্য কি 500 crore হওয়া উচিত, এর বেশি হওয়া উচিত নাকি কম হওয়া উচিত? দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন। ম্যাম কম হওয়া উচিত না, কারণ তো অনেক কম রিজিয়ন হচ্ছে কভার করছে, তো বেনিফিশিয়ারিজও অনেক কম। থ্যাংক ইউ তানজিদা। সো আমরা যখন ইউনিট ব্যাংকিং এর কথা বলছি, ইউনিট ব্যাংকিং এ আসলেই বেনিফিশিয়ারিজ অনেক কম থাকে। সো যে কোনো কেউ এই হাফ অফ মানি নিয়ে একটা ইউনিট ব্যাংক স্টার্ট করে দিতে পারে। অ্যাগেন বাংলাদেশে পসিবল না, বাংলাদেশে এটাকে রিকগনাইজই করা হয় না। সো এটা একটা অ্যাডভান্টেজ হতে পারে। আর কি অ্যাডভান্টেজ হতে পারে ইউনিট ব্যাংকের জন্য? আপনারা এগুলো খুবই কমন প্রবলেমস, আপনারা নিজেদের মাথা থেকেই আসার কথা। ধরুন আমরা চাই যে স্পেশালাইজ ব্যাংকগুলো কিভাবে স্টাবলিশ করা হয়, যে একটা রিজিয়নের কনজিউমার্সরা যাতে বেনিফিটেড হয় অথবা তাদেরকে যাতে আমরা ইকোনমিক যে গোলগুলো আছে সেগুলোকে রিচ করতে প্রায়োরিটাইজ করতে পারি। ইউনিট ব্যাংক যে স্পেশালাইজ ব্যাংক, নট রিয়েলি। এই থিঙ্কিং থেকে আসলে ইউনিট ব্যাংক স্টাবলিশ করা হয় না। বাট হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক রিজিয়নের মানুষকে সার্ভিস দেওয়ার জন্য ইউনিট ব্যাংককে স্টাবলিশ করা হয়। যখন কোনো স্পেসিফিক এরিয়ার মানুষকে সার্ভিস দেয় এন্ড তার যখন কোনো ব্রাঞ্চেস থাকে না, তার মানে এই ব্যাংকটা যত প্রফিট জেনারেট করছে, যত রেভিনিউ জেনারেট করছে, সেটা ওই রিজিয়নের মানুষের বেনিফিটেই আবার স্পেন্ড করা হচ্ছে। এই রিজিয়নের বাইরে মানি যাচ্ছে না। সো ওই রিজিয়নের বাইরে যখন যাচ্ছে না মানি, বিকজ অ্যাগেন ব্রাঞ্চ তো নাই, তার মানে কি ওই রিজিয়নের মানুষ অনেক বেশি বেনিফিটেড হচ্ছে, ওই সেক্টরটা অথবা ওই রিজিয়নটা অনেক বেশি ডেভেলপড হচ্ছে। ডেভেলপমেন্ট যত কাজ আছে, আমরা জানি যে কোনো একটা বিজনেস যে সোসাইটিতে স্টাবলিশ করা হয় সেটা আশেপাশে ডেভেলপমেন্টের কাজ করা ওই বিজনেসের গোল থাকতে হবে, রাইট? আচ্ছা, যখন আমরা একটা ইউনিট ব্যাংকের কথা থিঙ্ক করছি, ইউনিট ব্যাংকের ক্ষেত্রে অপারেশনটা অনেক স্মল হয়। স্মল অপারেশনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি ইউজুয়ালি বাংলাদেশের কথা বলি, এখন যদি যে আমি সিটি ব্যাংকে অ্যাপ্লাই করে বলি যে মিরপুর ব্রাঞ্চে আমি আমার এখন একটা লোন দরকার, লোনটা হচ্ছে 12 crore, তাহলে কি সিটি ব্যাংক সাথে সাথে একসেপ্ট করে দিতে পারে? ইউজুয়ালি কখনোই পারে না। সিটি ব্যাংক আমার কাছে টাইম নিবে, আমার ক্রেডিট স্কোর চেক করবে, এন্ড দেন ওদের হেড অফিসে আসলে একটা নোটিফিকেশন পাঠানো হবে যে ঠিক আছে এই 12 crore এত বড় একটা অ্যামাউন্টের লোনটা ডিসবার্স করা উচিত হবে নাকি হবে না। যখন হেড অফিস থেকে একটা অ্যাপ্রুভাল অথবা গ্রিন সিগন্যাল আসবে, দেন ব্রাঞ্চ থেকে একটা অ্যাপ্রুভাল দেওয়া হবে। ইউজুয়ালি যখন আমরা ইউনিট ব্যাংকের কথা বলছি, ইউনিট ব্যাংকের জন্য আসলে এরকম কোনো অ্যাপ্রুভাল প্রসেসের দরকার হয় না হেড অফিসের কাছ থেকে, বিকজ একটাই ব্যাংক, একটাই একটাই তাদের ব্রাঞ্চ, একটাই ইউনিট। ওনার যে থাকে, অ্যাগেন বিজনেসের যেমন ওনার থাকে, ব্যাংকেরও তো একজন ওনার থাকে অথবা সিইও যে থাকে, সে সবসময় ব্যাংকেই প্রেজেন্ট থাকে। সেই খুবই কুইকলি এই সার্ভিসেস গুলো প্রোভাইড করতে পারে, মানে খুব কুইকলি অ্যাপ্রুভাল দিতে পারে। কুইকলি অ্যাপ্রুভাল দিলে তখন আমাদের ব্যাংক লোন ডিসবার্সমেন্ট অথবা সার্ভিস গুলো অনেক বেশি ফাস্ট হয়ে যায়। যখন সার্ভিসেস অনেক বেশি ফাস্ট হয়ে যায়, তার মানে কি আমাদের
আমরা সব সময় অর্গানাইজেশনে একটা হায়ারার্কি চিন্তা করি না, যে উপরে সিইও থাকে, আমাদের ডিরেক্টরস থাকে, সিইও থাকে, দেন হেড অফ দ্য ডিপার্টমেন্টস থাকে, দেন এন্ট্রি লেভেল এমপ্লয়িজ থাকে। যারাই থাকুক না কেন, আমরা সবসময় চাই এই গ্যাপটা কমাতে, রাইট, হায়ারার্কির ভেতরে। ইউনিট ব্যাংকের জন্য এই গ্যাপটা অনেক অনেক বেশি কম থাকে, বিকজ সবাই একটা ক্লোজ ক্লোজ নিটেড একটা এরিয়াতে কাজ করে। একজন আরেকজন কোথায় লোন ডিসবার্স করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে, খুব তাড়াতাড়ি ইনফরমেশন ডিসেমিনেশন হয়। আচ্ছা, সামটাইমস যখন আমরা ব্যাংকের কথা বলি, সামটাইমস না, মোস্ট অফ দ্য টাইমস ইন বাংলাদেশ যখন ব্যাংকের কথা বলি আমাদের মাথায় প্রথমে আসে ব্যাড লোনের কথা আসে, অনেকদিন ধরে ডিউ হয়ে আছে, পে করতে হচ্ছে না, অথবা আমাদের বিশাল একটা অ্যামাউন্ট নিয়ে ডিপোজিটার্সদের মানি নিয়ে কেউ বাংলাদেশ থেকে চলে গেছে, ওই ব্যাংকের ডিরেক্টর অথবা সিইও, সামওয়ান, কেউ একজন। বাট আমরা যখন ইউনিট ব্যাংকের কথা বলি, ইউনিট ব্যাংকে আমি বারবার বলছি এই হায়ারার্কির ডিফারেন্ট হায়ার আপসদের ভেতরে স্পেসটা অনেক কম, গ্যাপটা অনেক কম, অ্যান্ড একটা ক্লোজ নিটেড এরিয়াতে তারা কাজ করে। সো ফ্রড হওয়ার চান্স অনেক অনেক বেশি কমে যায়, বিকজ অ্যাগেইন আমরা জানি যে কোনো একটা লোন ডিসবার্স করার আগে আমাদের ক্রেডিট স্কোর চেক করতে হচ্ছে, ক্যারেক্টার চেক করতে হচ্ছে, ক্যাপাসিটি চেক করতে হচ্ছে, রাইট, কোলাটেরাল চেক করতে হচ্ছে, 3 Cs। এই সবগুলোই এই ক্লোজ নিটেড কমিউনিটির ভেতর থেকে ব্রেক করা খুব খুব ডিফিকাল্ট। ফ্রড হওয়ার আগেই তারা ইউজুয়ালি সেটাকে আইডেন্টিফাই করতে পারে। তাদের ইউনিটটা যেমন ছোট, তাদের কনজিউমার বেসটাও অনেক ছোট থাকে, সো আইডেন্টিফাই করাও অনেক ইজি হয়ে যায়। আমরা কি বুঝতে পারছি কেন ইউনিট ব্যাংক স্টিল দরকার আমাদের ইকোনমিতে? আই এম গেসিং আমরা বুঝতে পারছি। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে, ইউনিট ব্যাংকের ক্ষেত্রে কোনো মনোপলি ক্রিয়েট হয় না। আবার একটু পরে এটাকে একটা ডিসঅ্যাডভান্টেজ হিসেবে দেখবেন। কেউ কি আমাকে বলতে পারবেন যে কিভাবে মনোপলি ক্রিয়েট করে না ইউনিট ব্যাংকস গুলো? আমার পড়ানো কি শোনা যাচ্ছে? ম্যাম এটা কি এমন যে ওদের জাস্ট হচ্ছে গিয়ে একটা রিজিয়নেই থাকে, তো ওইভাবে ওরা মানে আহ ডিসিশন গুলো ওইভাবে নিতে পারে না, মানে সেন্ট্রালি ডিসিশন গুলো নেয়ার ক্যাপাসিটি থাকে না ওদের। কারণ সে- অন্যান্য ব্যাংক হচ্ছে অনেকগুলো ব্রাঞ্চ থাকে, ওদের যে পাওয়ার ওই পাওয়ার অনুযায়ী হচ্ছে ইউনিট ব্যাংক যে রিজিয়ন ওয়াইজ যে ব্যাংকগুলো আছে ওগুলা পাওয়ার ওইভাবে থাকে না। এক্স্যাক্টলি দ্যাট, থ্যাংক ইউ, আই কুডন্ট হ্যাভ এক্সপ্লেইনড এনি বেটার। যখন একটা বাংলাদেশে সব ব্যাংকেরই ব্রাঞ্চ ব্যাংক আছে, বাট আমরা জানি যে ফোর রানার্স কারা, রাইট? তো আমরা যদি কম্প্যারিজনটা করি বিটুইন ব্রাঞ্চ ব্যাংক অ্যান্ড ইউনিট ব্যাংক, ইন দ্যাট কেস ইউনিট ব্যাংকের আসলেই কোনো মনোপলিস্টিক পাওয়ার থাকে না। তারা সার্ভে করছে একটা স্মল নাম্বার অফ কনজিউমার্সদের। সেখানে কি মনোপলি আর ক্রিয়েট করতে পারবে একটা স্মল রিজিয়নে? অ্যান্ড ইউজুয়ালি দেখা যায় ওই স্মল রিজিয়নেও শুধুমাত্র সেও রান করছে না, ওখানে আরো অনেক ইউনিট ব্যাংকসও আছে, আরো ব্রাঞ্চ ব্যাংকও আছে। তো মনোপলি ক্রিয়েট করার কোনো চান্স নাই। এখন যে অ্যাডভান্টেজ গুলো আমরা পড়লাম, এটার বেসিসে আমাকে বলেন যে ইউনিট ব্যাংকের ডিসঅ্যাডভান্টেজেস গুলো কি হতে পারে? খুবই সিম্পল, জাস্ট এগুলোকে একটা স্মল সোয়াপ করতে কাস্টমার হবে। বেস, একটা স্মল কাস্টমার বেস, থ্যাংক ইউ। দেন ম্যাম লিমিটেড শেয়ার লিমিটেড ক্যাপিটাল, লিমিটেড ক্যাপিটাল। লিমিটেড ক্যাপিটাল, ডেফিনেটলি। দেন স্মল কাস্টমার বেস, লিমিটেড ক্যাপিটাল, আর কি হতে পারে? এই যে এই অ্যাডভান্টেজ গুলোকেই যা সোয়াপ করেন, একটু চিন্তা করেন, এগুলোকে উল্টে দিলেই হবে। আচ্ছা, এরকম কি হতে পারে আপনারা যখন বললেন যে স্মল বেনিফ্যাক্টরস, তারপর হচ্ছে স্মল ক্যাপিটাল,
যখন স্মল ক্যাপিটাল থাকে তখন কি আমাদের স্পেশালাইজেশন করা ইজি হয় নাকি হার্ড হয়ে যায় অনেক বেশি? স্পেশালাইজেশন অ্যাজ ইন স্পেশালাইজ ডিপার্টমেন্ট স্টাবলিশ করা, যে ধরুন প্রত্যেকটা সিটি ব্যাংকে হয়তোবা একটা স্পেশালাইজ ডিপার্টমেন্ট আছে। কি ডিপার্টমেন্ট আছে? তারা হচ্ছে শুধুমাত্র ফরেন রেমিটেন্স নিয়ে কাজ করে। এই একটা স্পেশাল ইউনিট ব্যাংকের জন্য কি একটা এরকম ফরেন রেমিটেন্স ইউনিট স্টাবলিশ করা পসিবল হবে? ইউজুয়ালি পসিবল হয় না, স্পেশাল কোনো কাইন্ড অফ স্পেশালাইজেশনই পসিবল হয় না, বিকজ অ্যাগেইন আমাদের অত কাস্টমার বেজ নাই, দুই আমাদের অত বড় ক্যাপিটালও নাই। আচ্ছা, ইউএসএ তে নর্মালি যেটা হয়, আমরা জানি যে সেন্ট্রাল ব্যাংক, আমাদের ক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক একটা রেট ফিক্স করে দেয় যে 8 to 12% ভেতরে আমাদেরকে ইন্টারেস্ট সেট করতে হবে। when it comes to ইউনিট ব্যাংকস এর ইন্টারেস্ট রেট শুধুমাত্র ওই রিজিয়নের মানুষের ক্যাপাসিটির উপর অনেক অনেক বেশি ডিপেন্ড করে। সো আমি আজকে পড়ছি হয়তোবা ফিলাডেলফিয়ার ইন্টারেস্ট রেট হচ্ছে 8%, আবার আমি যখন নিউ ইয়র্কের কথা বলছি তখন হয়তোবা 14 অথবা 15% বলছি। অনেক বড় একটা ডিসপ্যারিটি ক্রিয়েট হয়, এটাও আসলে কোনো একটা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে পড়ে। আবার ধরুন, বারবার বলছি যে ইউনিট ব্যাংক শুধুমাত্র একটা রিজিয়নে অপারেট করে। যদি শুধুমাত্র একটা রিজিয়নে অপারেট করে, ধরুন আপনি একটা রিজিয়ন থেকে আরেকটা ডিফারেন্ট ব্যাংকে শিফট হতে চাচ্ছেন, একটা ডিফারেন্ট এরিয়াতে অথবা স্টেটে শিফট হতে চাচ্ছেন, ইন দ্যাট কেস আপনার ভালো গুড চাঙ্ক অফ সেভিংস আছে ব্যাংকে। এই ব্যাংকের টাকা ট্রান্সফার করার জন্য আপনার কোনো ওয়ে নাই, কিভাবে কিসের থ্রুতে ট্রান্সফার করবেন? কারেন্টলি যে চেঞ্জটা এসেছে সেই চেঞ্জটা হচ্ছে ইউনিট ব্যাংকিং যাদের আছে তারা অন্য কোনো ব্যাংকের থ্রুতে মানি ট্রান্সফার করতে পারে। তো এটাও একটা কনজিউমারের জন্য অনেক বেশি হ্যাসেল হয়ে যাচ্ছে। আচ্ছা, বারবার বলেছি যে, বারবার না একটু আগেই বলেছি যে কোনো মনোপলিস্টিক বিজনেসে পার্টিসিপেট করতে পারে না ইউনিট ব্যাংকস গুলো, রাইট? বাট যদি অনেকগুলো ইউনিট ব্যাংকস একটা রিজিয়নে অপারেট করে তখন তাদের মধ্যে একটা আনহেলদি কম্পিটিশন অথবা ক্ল্যাশেস ক্রিয়েট হয়, which is not really good for consumers or the business itself, because again এতটুকু একটা কাস্টমার বেস, এই ছোট কাস্টমার বেসকে ক্যাপচার করার জন্য 5টা ইউনিট ব্যাংক কম্পিটিশন করছে। এন্ড তারপর যদি ব্রাঞ্চ ব্যাংক থাকে তার মানে কি কম্পিটিশন তো আরো বড়, এন্ড ব্রাঞ্চ ব্যাংকের ক্যাপাসিটিও বেশি থাকে ইনভেস্ট করার মতো। আচ্ছা, সামটাইমস যেটা হয়, ধরুন একটা ইকোনমির কথা যদি চিন্তা করি, অ্যাগেইন একটা, আমি এটাকে ইউটোপিয়ান ওয়ার্ল্ড বলবো না, একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ডের কথা যদি চিন্তা করি, যেখানে শুধুমাত্র ইউনিট ব্যাংক এক্সিস্ট করে, কোনো ব্রাঞ্চ ব্যাংক নাই, ইন দ্যাট কেস ইউনিট ব্যাংকগুলো কোথায় নিজেদেরকে স্টাবলিশ করতে যাবে? যেখানে বড় কাস্টমার বেজ আছে, যেখান থেকে মোর প্রফিট আর্ন করতে পারে। ইন দ্যাট কেস সেটা কি হবে? সব সিটিস অথবা মেট্রোপলিটন এরিয়াস। যদি ব্যাংকস গুলো শুধুমাত্র সিটিস অথবা মেট্রোপলিটন এরিয়াস ফোকাসড হয়, একটা গ্রুপ, বড় গ্রুপ অফ পিপল কখনোই এই ফাইন্যান্সিং এর অ্যাক্সেসই পাবে না। এই গ্রুপ অফ পিপলকে বলা হয় আনব্যাংক। স্পেশালি যখন বিকাশের দেখবেন অনেক বড় একটা অ্যাডভার্টাইজ করার টুল হচ্ছে যে ওরা অনেক বড় একটা আনব্যাংকড কমিউনিটিকে ব্যাংক করেছে। এটার মানে কি বুঝতে পারেন আপনারা? ম্যাম, যে আন কমিউনিটি ব্যাংকের সার্ভিসে আন্ডার আসতো না তারা ব্যাংকের সার্ভিসে আসছে। এক্স্যাক্টলি। তো এটা আসলে বাংলাদেশের জন্য একটা রেভলিউশনারি চেঞ্জেস ছিল, এখনো আছে। যে কমিউনিটিতে কখনো কোনো ব্যাংক নাই, তাদের কোনো এনি কাইন্ড অফ অ্যাকাউন্ট নাই, যদি কোনো ব্যাংকের লোন নিতে চায় অথবা ব্যাংকে সেভিং করতে চায়, তাদেরকে সিটিতে যেতে হতো। মানে ওই কমিউনিটিকে সার্ভিস প্রোভাইড করার মতো কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল না। এই সার্ভিসটা এখন প্রোভাইড করছে বিকাশ অথবা নগদ টু সাম এক্সটেন্ট, যাদের কাছে নগদ অ্যাকাউন্টস আছে।
ইউনিট ব্যাংকিং এর অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আই এম গেসিং কোনো সমস্যা নাই, চেহারাও দেখতে পাচ্ছি না, ইয়েস নো শুনতে পাচ্ছি না, সো আই এম জাস্ট আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বুঝাচ্ছি। ব্রাঞ্চ ব্যাংক হচ্ছে এক্স্যাক্টলি দ্য অপোজিট অফ ইউনিট ব্যাংকস। ব্রাঞ্চ ব্যাংকে কি হয়, আহ, অনেকগুলো ব্রাঞ্চেস থাকে, এটার জন্যই স্টাবলিশ করা হয়েছে, পুরো কান্ট্রিকে কভার করে, শুধুমাত্র কোনো রিজিয়ন বেসড কভারেজ থাকে না। আচ্ছা, এখন যেহেতু আপনারা ইউনিট ব্যাংক নিয়ে একটু পড়ে এসেছেন অথবা বুঝে এসেছেন, আমাকে এক্সপ্লেইন করতে পারবেন যে তাহলে ব্রাঞ্চ ব্যাংকের অ্যাডভান্টেজেস গুলো কি ইন কম্পেয়ার টু ইউনিট ব্যাংকস? ব্রাঞ্চ ব্যাংক একাধিক রিজনে অপারেট করতে পারে, যেখানে একটা ইউনিট ব্যাংক মাত্র একটা রিজনে অপারেট করে। অলরাইট দেন, থ্যাংক ইউ। লার্জ লার্জ ক্যাপিটাল, লার্জ লার্জ ক্যাপিটাল, লার্জ ইয়েস, প্রফিটেবিলিটি অ্যাজ ইন লার্জ ইনভেস্টমেন্ট বা লোন ক্যাপাসিটি থাকে। এরপরে ডেফিনেটলি, ডিসিশন মেকিং এ একটা পাওয়ার থাকে, ইন্টারেস্ট রেট ডিফাইন করার ক্ষেত্রে হচ্ছে একটা পাওয়ার থাকে, মনোপলিস্টিক পাওয়ার। গুড। এনিওয়ান এলস? থ্যাংক ইউ সাজ্জাদ, সাজ্জাদ এন্ড ম্যাম রাশেদ, ম্যাম তাসবি, হ্যাঁ। যেহেতু কাস্টমার বেস অনেক বড় আর বিভিন্ন রিজনে স্প্রেড আউট করা, তাহলে ব্যাংক্রাপসি লায়াবিলিটি তাদের কম থাকবে। ডেফিনেটলি, আমি প্রত্যেকটাই আবার আরেকটু এক্সপ্লেইন করব, জাস্ট আপনারা বলেন, আপনাদের কাছ থেকে আসুক, তাহলে মনে থাকবে। এনিথিং এলস? বাট স্টিল 3জন করেছেন, আমি সুপার হ্যাপি 84 স্টুডেন্টসদের মধ্যে। অলরাইট, আমরা যখন ব্রাঞ্চ ব্যাংকের কথা বলছি, আপনাদের পয়েন্টস গুলো নিয়ে আগে এক্সপ্লেইন করি, দেন আরো অ্যাডিশন করছি। যখন ব্রাঞ্চ ব্যাংকে বলছি যে অনেক বেশি ক্যাপিটাল থাকে, আমরা জানি যে ধরুন সিটি ব্যাংক অথবা এমটিবি, এমটিবি কি একটাই কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, অথবা সিটি ব্যাংকের কথা বলে সব ব্যাংকের পারফরমেন্স নিয়ে একটা স্টেটমেন্ট প্রিপেয়ার করে, রাইট? তার মানে কি এখানে পুরো ব্যাংকের ওভারঅল পারফরমেন্স রিফ্লেক্টেড হচ্ছে, নাকি শুধুমাত্র একটা ব্রাঞ্চের পারফরমেন্স রিফ্লেক্টেড হচ্ছে? সব ব্যাংকের পারফরমেন্স একবারে রিফ্লেক্টেড হচ্ছে, মানে একবারে বলছি যে সিটি ব্যাংক ঠিক আছে, সিটি ব্যাংকের হয়তো বা রাজশাহীর একটা ছোট্ট রিজিয়নে একটা ব্রাঞ্চ ব্যাংক আছে, সেখান থেকে হয়তো বা কোনো প্রফিট জেনারেট করতে পারছে না, অথবা লসে আছে, লস হয়তো বা 5 crore টাকা লসে আছে, বাট ঢাকার একটা ব্রাঞ্চ থেকে সিটি ব্যাংক প্রফিট মেক করেছে ধরে নিলাম 200 crore টাকা, আরেকটা সিলেটের ব্রাঞ্চ থেকে করেছে 10 crore টাকা। সো এই যে একটা ব্যাংকে একদম লসে চলছে, অথবা এই লসে রান করানোর জন্য এই সাপোর্ট প্রোভাইড করাটা, এটা একটা ব্রাঞ্চ ব্যাংকের জন্য পসিবল, যেটা আসলে ইউনিট ব্যাংকের জন্য কখনোই পসিবল না। সেকেন্ড থিং হচ্ছে, আমরা যখন বাংলাদেশের ক্ষেত্রে আমি বলেছি সেন্ট্রাল ব্যাংক অলওয়েজ একটা রেট সেট করে দেয় ইন্টারেস্টের জন্য, কত ইন্টারেস্ট আমাকে পে করতে হবে, অলসো কনজিউমার কত ইন্টারেস্টে আমাকে পে করবে। ইউনিট ব্যাংকের ক্ষেত্রে বলেছি সেটা রিজিয়নের উপর ডিপেন্ড করে, ব্রাঞ্চ ব্যাংকের ক্ষেত্রে এটা রিজিয়নের উপর ডিপেন্ড করে না, শুধুমাত্র সেন্ট্রাল ব্যাংকের পলিসির উপর ডিপেন্ড করে। অলসো যখন আমরা ব্রাঞ্চ ব্যাংকের কথা বলছি, ব্রাঞ্চ ব্যাংক কিন্তু শুধুমাত্র হেড অফিসের সাথে বাংলাদেশ ব্যাংকের একটা রিলেশন থাকে, তাদেরকেই একবারে হয়তো বা নোটিশ পাঠায়। যতগুলো ব্রাঞ্চ আসছে সেগুলো কন্ট্রোল করার রেসপন্সিবিলিটি কিন্তু হেড অফিসের, নট সেন্ট্রাল ব্যাংকের। সেন্ট্রাল ব্যাংক শুধুমাত্র হেড অফিসের সাথে কমিউনিকেশন মেনটেন করবে, আর রুলসের জন্য ইউনিফর্মিটি মেনটেন করার রেসপন্সিবিলিটি হচ্ছে হেড অফিসের থেকে যাবে ইনফরমেশন সব ব্রাঞ্চ অফিসেস গুলোতে। আচ্ছা, যদি ব্রাঞ্চ থাকে, অফকোর্স আমাদের ফান্ড ট্রান্সফার করা অনেক বেশি ইজি হয়েছে। আই গেস এটা থেকে আসলে বেনিফিট সবগুলো কভার হয়ে গেছে। জাস্ট লাস্ট ওয়ান, আপনারা কি ইকোনমিস অফ স্কেল, এই আমি জানি আপনারা ফ্যামিলিয়ার, বাট রিকল করতে পারবেন হোয়াট ডাজ দিস মিন? এনিওয়ান? ম্যাম যখন প্রোডাকশন একটা লার্জ স্কেলে করা হয় তখন এটার পিছনে এক্সপেন্স কম হয়। হ্যাঁ, আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে একটা ফ্যাক্টরি
যেখানে আমার মেশিনের ক্যাপাসিটি আছে 1000 বিস্কিটস ম্যানুফ্যাকচার করার প্রডিউস করার এভরি ডে। আমি যদি 1000 বিস্কিটস অথবা বিস্কিট প্যাকেটস প্রডিউস করি, তাহলেও আমাকে ওই দিনের জন্য ভাড়া দিতে হবে 10,000 টাকা। আমি যদি কোনো বিস্কিট প্রডিউস না করি, এক্ষেত্রেও আমার ভাড়া দিতে হবে 10,000 টাকা। সো তার মানে কি, আমি যত বেশি প্রডিউস করতে পারছি আমার পার বিস্কিটের কস্টিং তত বেশি কমে যাচ্ছে। আমি যদি পাঁচটা বিস্কিট শুধুমাত্র প্রডিউস করি, আমার 5টা বিস্কিট থেকে এই 10,000 টাকা ভাড়া উঠাতে হবে। আর যদি আমি 1,000 বিস্কিট প্যাকেজ প্রডিউস করি, সেটা থেকে আমার 10,000 টাকা যদি উঠাতে হয়, এই রেন্ট যেটা আমি দিচ্ছি ওই ফ্যাক্টরির জন্য অথবা ওয়্যার হাউসের জন্য, তখন পার বিস্কিট প্রাইস কমে যাচ্ছে না? তো যখন আমরা ব্রাঞ্চ ব্যাংকিং এর কথা বলছি, ব্রাঞ্চ ব্যাংকিং গুলো একইভাবে কাজ করে, এই কস্টিং গুলো স্প্রেড হয়ে যায়। সো পার ব্রাঞ্চের জন্য, পার ইউনিটের জন্য কস্টিং আসলে কম পড়ে। এখন এই অ্যাডভান্টেজেস এর মধ্য থেকে আমাকে বলুন আপনারা ডিসঅ্যাডভান্টেজেস কি পান, জাস্ট এগুলোর উল্টো গুলো। এনিওয়ান, একটা দুইটা বলেন, তাহলে আমি আর একটু কন্টিনিউ করতে পারি। লিকুইডিটি ক্রাইসিস হতে পারে, আর ডিফল্ট আর ফ্রডের এক্সাম্পলস বেশি হতে পারে। আচ্ছা, লিকুইডিটি ক্রাইসিস কিভাবে হতে পারে? যেহেতু তাদের ম্যাম একটা লার্জার অ্যামাউন্ট এক্সপেন্সের পেছনে যায় সবকিছু মেনটেন করতে গেলে, তখন তাদের ক্যাশের ডেফিসিয়েন্সি ঘটবে সেই ক্ষেত্রে। থ্যাংক ইউ তাজবি। বাট এটাকে তো আসলে ডেফিসিয়েন্সি থাকে না, আরো এক্সট্রা অ্যাডেড মানি পাওয়া যায়। কিভাবে মানি পাওয়া যায় সেটা, এটা আসলে একটা অ্যাডভান্টেজ। যে ধরুন আপনি ক্যাশ ক্রাইসিস যেটা বলছেন সেটা হয়তো বা কোনো একটা ব্রাঞ্চের জন্য বলছেন। ইউজুয়ালি কোনো ব্রাঞ্চে ক্যাশ ক্রাইসিস হলে আরেকটা ব্রাঞ্চ থেকে মানি ট্রান্সফার করে দেওয়া হয় ওই টু দ্যাট স্পেসিফিক ব্রাঞ্চ, যেটা আসলে ইউনিট ব্রাঞ্চে পসিবল না, ইউনিট ব্যাংকিং এ পসিবল না, বিকজ নো ওয়ান ইজ কামিং টু সেভ ইট, রাইট? সো আপনি যেটা বললেন সেটা আসলে অ্যাডভান্টেজ হিসেবে বলে, ওদের ইউজুয়ালি কখনোই লিকুইডিটি ক্রাইসিস হয় না, যে কোনো না কোনো ব্রাঞ্চ থেকে মানি ট্রান্সফার হয়ে চলে আসে। থ্যাংক ইউ। এনিওয়ান এলস? ম্যাম, ব্রাঞ্চ ব্যাংকের হায়ারার্কি হচ্ছে অনেক স্ট্রং হয়, মানে গ্যাপ থাকে হচ্ছে অনেক বেশি। তো ওই গ্যাপটা বেশি থাকার কারণে হচ্ছে ফ্রড হওয়ার চান্স বা হচ্ছে গিয়ে আহ, এই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার যে চান্স, ওগুলো হচ্ছে অনেক হাই থাকে। ডেফিনেটলি। তাসবিও এটা একটু টাচ করেছেন, থ্যাংক ইউ সাজ্জাদ। যে যখন এই হায়ারার্কিক্যাল গ্যাপটা অনেক অনেক বেশি থাকবে, তার মানে কি, অনেক বেশি স্যালারি অথবা ওয়েজ ডিফারেন্স থাকবে। আপনার একদম টপ ম্যানেজমেন্ট যারা আছে তারা জানবে না যে বটমে কি হচ্ছে, কিভাবে আসলে লোন ডিসবার্স করা হচ্ছে, কোন ব্রাঞ্চে সব কোনো ব্রাঞ্চে সব রুলস মেনটেন করা হচ্ছে নাকি। সো যখন রুল মেনটেন না করা হয়, এই ওভারসিইং ক্যাপাবিলিটি অনেক বেশি কমে যায় অথবা মিটিগেটেড হয়ে যায়, এন্ড ইভেনচুয়ালি ফ্রডস অনেক 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 বেশি বেড়ে যায়। থ্যাংক ইউ। এনিওয়ান এলস, এনিথিং এলস অর এনিওয়ান এলস? আচ্ছা, যখন ডিসঅ্যাডভান্টেজের কথা বলছি আমরা, ইউনিট ব্যাংকিং এর ক্ষেত্রে আমরা জানি যে কোন একটা রিজিয়ন বেসড হয়, এন্ড কোন রিজিয়ন বেসড যদি হয় তার মানে কি, ইউজুয়ালি ওনার্সদের সাথে আসলে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন অনেক বেশি থাকে। সো ওই রিজিয়নে যদি কোনো ব্রাঞ্চ ব্যাংক স্টার্ট করতে চায়, সেই এই রিজিয়ন পেনিট্রেট করা ব্রাঞ্চ ব্যাংকের জন্য অনেক অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় যদি এরকম পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে। বাট এটা আবার একটা অ্যাডভান্টেজ হিসেবেও কাজ করে, অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে ইন আ সেন্স দ্যাট আমরা ইউজুয়ালি ইন বাংলাদেশ যে ব্যাংকের সাথে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে অথবা হায়ার আপসদের সাথে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে, ওই কাইন্ডস অফ ব্যাংকগুলোতে আমরা মানি রেখে খুব বেশি একটা প্রোটেক্টেড ফিল করি না। সো যদি এই সেন্সে আপনারা চিন্তা করেন, ইন দ্যাট কেস ব্রাঞ্চ ব্যাংক মোর প্রোটেকশন দেয়, বিকজ অ্যাগেইন ইউজুয়ালি কোনো রিজিওনাল অ্যাফিলিয়েশন অথবা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকে না। অ্যানাদার থিং যেটা আমি অ্যাডভান্টেজ হিসেবে বলেছি,
ডিসঅ্যাডভান্টেজ হিসেবেও কাজ করতে পারে। কিভাবে? বলেছি যে কোনো একটা ব্যাংক ব্রাঞ্চ যদি অনেক লস করতে থাকে, স্টিল এটা হয়তো বা ইয়ার এন্ডের প্রফিটে খুব একটা বেশি রিফ্লেক্টেড হবে না ওই ব্যাংকের জন্য যার ব্রাঞ্চই আছে হচ্ছে 50 আপস। বাট সেটা কি, তার মানে কি কাইন্ড অফ একটা রিজিয়নের ব্যাংকিং কে অথবা একটা রিজিয়নের ব্যাংক অথবা সার্ভিসকে আমরা প্রায়োরিটাইজ করতে পারছি না। মানে এমনিতে বিজনেস হলে কি হয় যে ব্যাংক যদি একটা বিজনেস যদি অনেকদিন ধরে লস মেক করতে থাকে, সেটাকে আমরা ক্লোজ করে দেই বিকজ আমরা এটার আর কোনো ফিউচার দেখছি না। বাট সেই বিজনেসে যারা ইনভলভ ছিল, ওই ব্রাঞ্চে যারা ইনভলভ ছিল, টপ ম্যানেজমেন্ট অথবা এন্ট্রি লেভেল ম্যানেজমেন্ট, সামথিং ইজ গোয়িং অন দেয়ার, রাইট? হয়তোবা তাদের পারফরমেন্স অথবা কেপিআই যেগুলো সেট করা ছিল সেগুলো ঠিকভাবে মেনটেন করতে পারছে না, রিচ করতে পারছে না। তো এগুলোও তো কাইন্ড অফ ওভারলুক করা হয় ব্রাঞ্চ ব্যাংকের ক্ষেত্রে, যেটা আসলে ইউনিট ব্যাংকের জন্য কখনোই সম্ভব না। আবার আমি যখন বলছি যে ইউনিট ব্যাংকগুলো কাইন্ড অফ স্পেশালাইজ ব্যাংকের মতো কাজ করে, রাইট? মানি আপনি একটা স্পেসিফিক গ্রুপ অফ পিপলের জন্য ইনভেস্ট করছেন, ওই রিজিয়নের ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হচ্ছে। বাট আমরা যখন ইউনিট ব্যাংকের কথা বলছি, ইউনিট ব্যাংকে ইচ ব্যাংক যত প্রফিট মেক করছে সব কিন্তু চলে যাচ্ছে আপনাদের হেড অফিসে। সো মানি একটা রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে। যেমন বাংলাদেশে আমরা জানি না যে $300 বেশি আমরা বাংলাদেশ থেকে নিতে পারবো না, মানে আমাদের অ্যাডমিশনের সময় $300 একটা ক্যাপ দিয়ে দেয়। অথবা বাংলাদেশ থেকে লিগালি টাকা নিয়ে যাওয়ার আসলে কোনো ওয়ে নাই। কেন ওয়ে নাই? বিকজ আমরা চাই যে আমাদের ইকোনমিতে প্রডিউস হওয়া টাকা আমাদের ইকোনমিতেই থাক, অন্য কোথাও চলে না যায়। তো সেম ফিলোসফি এখানেও কাজ করে। যখন একটা রিজিয়ন থেকে টাকা বের হয়ে যায় তখন হয়তো বা ওভারঅল ডেভেলপমেন্ট হয় কান্ট্রি, বাট ওই রিজিয়ন স্পেসিফিক যাদের জন্য এই প্রফিটটা মেক করতে পারছে তাদের জন্য আসলে এই ডেভেলপমেন্ট ওয়ার্কস গুলো হয় না। সো এগুলো হচ্ছে ওভারঅল অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউনিট ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ ব্যাংক। আই নো এখানে একটু মুখস্থ আছে, বাট কোন কোর্সে মুখস্থ নাই? সব কোর্সে মুখস্থ আছে, খুব বেশি কোয়ান কোর্স ছাড়া। আম, আমরা জাস্ট আর একটু এতটুকু কি আপনারা বুঝেছেন? কোনো কোয়েশ্চেন আছে? মাই ডিয়ার অ্যান্ড লাভলি স্টুডেন্টস, আমাকে একটু I বলেন। have one বুঝেছি question. বুঝেছি। হ্যাঁ, I have Yes, ma'am, one বুঝছি। question. Ma'am, বলেন। ইউনিট ব্যাংক কি যেসব দেশে ফেডারেল সিস্টেমে পলিটিক্যাল সিস্টেম চলে ওইসব দেশে বেশি পপুলার নাকি ইট হ্যাজ এ স্পেসিফিক ইকোনমিক রেঞ্জ? আচ্ছা, থ্যাংক ইউ ফর আস্কিং দিস কোয়েশ্চেন। ইউনিট ব্যাংক শুধুমাত্র আমাদের ইউএস বেসড, ইউএস এর বাইরে। সো ইউএস হচ্ছে ফেডারেল বেস, সো হ্যাঁ শুধুমাত্র ফেডারেল ব্যাংকিং যাদের আছে সেটাও বলতে পারেন। বাট ইউএস এর বাইরে ইউজুয়ালি ইউনিট ব্যাংকিং কোথাও দেখানো যায় না, দেখা যায় না। আর ইউএস এর বাইরে যে যাদের ইউনিট ব্যাংক আছে তারা হচ্ছে আমাদের মতো স্পেশালাইজ ব্যাংক করে, যাতে ব্রাঞ্চ থাকতেও পারে নাও থাকতে পারে, বাট ইউনিট ব্যাংক হিসেবে রেফার করে না। বুঝতে পারছি? ইয়েস, থ্যাংক ইউ ম্যাম। অলরাইট। আম আরেকটা জানি কি বলবো, ভুলে গেছি। আচ্ছা, মিস, তাহলে বাংলাদেশ ব্যাংক তো আমাদের দেশে স্পেশালাইজড ব্যাংক হিসেবে থাকে, ইউনিট ব্যাংক হিসেবে না। আমাদের দেশে ইউনিট ব্যাংক বলতে কিছু নাই। আমাদের যে দেশে যে স্পেশালাইজড ব্যাংক গুলো আছে, স্পেশালাইজড ব্যাংকের আবার ব্রাঞ্চেসও আছে। বুঝতে পারছি যে আমরা বলি যে স্পেসিফিক রিজিয়নস দের জন্য, স্পেসিফিক রিজিয়ন না হলে এটা হবে মার্জিনাল গ্রুপ অফ পিপলের জন্য। সো একই ব্যাংক আপনার রাজশাহীতেও থাকতে পারে আবার খুলনাতেও থাকতে পারে, বাট স্পেশালাইজ শুধুমাত্র স্পেসিফিক গ্রুপস অফ পিপলকে সার্ভ করে। থ্যাংক ইউ। Alright. আচ্ছা,
আম, যে বইটা প্রোভাইড করেছি, যেখান থেকে আমি বলেছি যে ফার্স্ট 2 চ্যাপ্টার্স পড়াবো, যেখান থেকে আমি এখনো পড়াচ্ছি, সেখানে ব্যালেন্স শিটের একটা স্ন্যাপশট দেওয়া আছে। বাট আমি আসলে চাই না আপনারা এই ব্যালেন্স শিটের স্ন্যাপশটটা দেখেন। বেসিকটা আপনারা অলরেডি জানেন। আমি চাই আপনারা কোনো একটা এনি ব্যাংকের জাস্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসটা নামিয়ে সেখান থেকে বোথ ইনকাম স্টেটমেন্ট অ্যান্ড ব্যালেন্স শিটটা নেক্সট ক্লাসে দেখে আসেন। বিকজ এখানে খুবই বেসিক এলিমেন্টস গুলো দেওয়া। এগেন আমরা ঘুরে ফিরে এগুলোই নিয়েই কাজ করব, বাট সামটাইমস আমাদের অ্যাকাউন্টস নেম একটু ডিফারেন্ট থাকে, নাথিং এলস। আর নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ ক্রেডিট ক্রিয়েশন শুরু করব। বলেছিলাম ক্রেডিট ক্রিয়েশনের একটা ম্যাথস আছে, সেটা করব ইনশাল্লাহ। আজকে পড়া এতটুকুই, আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিচ্ছি, যদি কেউ কোয়েশ্চেন থাকে করতে পারেন। ম্যাম এই বইটা তো ইন্ডিয়ান রাইটারের। লজ এর উপরে পুরোপুরি, তো এখান থেকে শুধু প্রথম 2টা চ্যাপ্টারই পড়বো? হ্যাঁ, প্রথম 2 চ্যাপ্টারই পড়বো। লজ আমরা হচ্ছে একদম বেসিক যে টাইপস অফ ব্যাংকস, হাউ ব্যাংকস ওয়ার্ক, ক্রেডিট ক্রিয়েশন, যেটা গ্লোবালি সবার জন্য সেম, শুধুমাত্র সেই পার্টই আমরা এখান থেকে পড়বো। আর রেস্ট অফ দা পার্টের সবকিছু আমাদের বাংলাদেশি অথরের বই থেকে। জি। আম ইউক্যাম আবার কাজ করছে না, আরেকটা ব্রাউজার দিয়ে ঢুকে দেখি। আচ্ছা, ফোন থেকে নিতে হবে, আই এম সরি ইউক্যাম। Section A, please respond to your roll call. 37, Present, ma'am. 127, Present, ma'am. 35, Present, ma'am. 45, Yes, ma'am. 61, Present, ma'am. 77, Present, ma'am. 101, Present, ma'am. 153, Present, ma'am. 169, Yes, ma'am. 171, Present, miss. 23, 1, 5, Present, miss. 7. Present, miss. Who present? 5, 7, ফাহিম দেখেছি দিয়েছেন 7, Miss 7 present. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, Present, ma'am. 23, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Yes, ma'am. 41, Present, ma'am. 45, Present, miss. 51, Present, ma'am. 59, Present, ma'am. 61, Present, ma'am. 65, Present, ma'am. 67, 69, Yes, ma'am. 75, 77, Present, ma'am. 79, Yes, miss. 89, Present, miss. 91, Present, ma'am. 93, 95, Present, ma'am. 97, Present, ma'am. Present, ma'am. 81, Ma'am, 101. ma'am, 95 present. All right, 101, 109, Present, ma'am. 111, Present, ma'am. 113, Present, ma'am. 115, Present, ma'am. 119, Present, miss. 125, Present, ma'am. 127, Present, ma'am. 129,
Present, ma'am. 131, Present, ma'am. 133, Present, ma'am. 137, Present, ma'am. ম্যাম 143, 101 প্রেজেন্ট, আমার একটু ইন্টারনেটে ল্যাগ হচ্ছিল। 143, Present, ma'am. 145. Yes, ma'am. Alright, absent হচ্ছেন 101. ম্যাম আমি প্রেজেন্ট ছিলাম, বাট আমার এই যে নেটে ল্যাগ হচ্ছিল কোনো অন করতে Alright, পারিনি। 75, 67, 1. That's it. Ma'am, One 75. present, ma'am. Ma'am, one present.